ভিডিওটা পেজে আপলোড দেওয়া হয়েছে সম্ভবত, আমি চেক করার জন্য সময় পাই নাই, তোমরা চেক করে নিও। তুমি ভিডিওটা না পেলে অবশ্যই হ্যান্ড নোটটা পেয়ে যাবা, ভিডিও না পেলেও হ্যান্ড নোটটা পেয়ে যাবা, হ্যান্ড নোটটা দেখবা। আর আজকের ভিডিওটা হ্যাঁ পেয়ে বলো। আজকের ভিডিও আর দেয়া। ভাইয়া, এই যে প্রথম এগুলো কিছুই বুঝিনি, একটু আগে আসলাম তো, এই কারণে ভিডিওর কথা হ্যাঁ জিজ্ঞাসা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সো তোমরা যারা, তোমাদের জন্য আবার বলছি, তোমরা যারা আজকে থেকে সেকেন্ড লেকচার, অর্থাৎ আজকে যাদের লেকচার সেকেন্ড, যাদের ফার্স্ট, তারা যেন মোটামুটি একটু আইডিয়া নিতে পারো, তার জন্য আমি লেকচার ওয়ানে সামান্য একটু আলোচনা একটু করব। আর যারা হচ্ছে তোমার একদম, আর আমি ফ্রাইডে এক্সট্রা ক্লাস আছে একটা, ফ্রাইডে তুমি যদি রুটিন দেখো তাহলে দেখবা ফ্রাইডেতে একটা এক্সট্রা ক্লাসের একটা শিডিউল আছে। সো তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের পেজে গিয়ে করতে পারো, কমেন্ট করতে পারো। তোমরা যারা যারা চাও যে ফ্রাইডেতে একটা ফ্রি এক্সট্রা ক্লাস নেওয়া হোক লেকচার ওয়ানের উপর, আমি অবশ্যই, তোমরা যদি 10 জনও হও, 10 জনও যদি বলো না এক্সট্রা ক্লাস নেওয়া উচিত, এক্সট্রা তাহলে আমি ক্লাসে এক্সট্রা তোমাদের ক্লাসটা সকল নিব। কোশ্চেন নেওয়া হবে, তোমরা কি না বুঝলা, আমাদের যে যে কটা লেকচার হবে, কিছু যদি না বুঝে থাকো, কোনো কোশ্চেন না বুঝে থাকো, তখন আমরা এক্সট্রা ক্লাসে তোমাদের পার্সোনালি গুলো সলভ করে দিব। কোশ্চেন বারবার জি ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে 18 জন আছে, সো আমরা কি শুরু করবো জুয়েল? আর 1 মিনিট দেখি। আচ্ছা দাঁড়াও। এর মধ্যে তুমি যদি ওদের সাথে একটু 5 মিনিটের গল্প করতে, তোমার অ্যাডমিশন লাইফ, তারপর বর্তমান লাইফ, এগুলো নিয়ে একটু ইন্সপায়ার হতো আর কি। আচ্ছা আসলে ওই হয়তো জুয়েল, তোমার জুয়েল আমাকে, পরিচয়টাও সবাই জানে না আর কি। আচ্ছা জুয়েল আমাকে আগেই বলছিল মানে আমার এই অ্যাডমিশন লাইফ টাইফ বা একটু বলি যে এই এর সম্পর্কে মধ্যে আসলে। আসলে আমরা তো সবাই নটর ডেমিয়ান এখানের প্রায়, তো অনেকে আসলে এসএসসি ফার্স্ট ইয়ার, ওরা নটর ডেম কলেজে ভর্তি হতে চায়, এই ব্যাপারে যদি কিছু একটা বলতে ওদের। আচ্ছা, নটরডেমে আসলে একটা অ্যাডমিশন সেকশনের মাধ্যমে ভর্তি করা আসসালামু হয়। আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো তোমার প্রশ্ন করো। হ্যালো, হ্যাঁ তোমার প্রশ্ন করো। কেপি কিছু বলতে যাচ্ছিলে, তোমার প্রশ্ন করতে পারো। স্যার, ভাইয়া ক্লাসগুলো, ভাই ক্লাস কখন শুরু হয়েছে? হ্যাঁ ক্লাস এখনো শুরু হয়নি, আমরা সবার জন্য ওয়েট করছি। তো তোমরা সবাই আসার পর ক্লাসটা শুরু হবে, এখনো শুরু করিনি, আমরা ওয়েট করছি সব তোমাদের সবার জন্য। তো তুমি আমাদের সাথে আছো, আমাদের সাথে থাকো, আমরা এখনো ক্লাসটা শুরু করিনি। সো আমরা আর 1 মিনিটের মধ্যেই, 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব, আমরা তোমাদের সবার জন্য ওয়েট করছি। আচ্ছা, তুমি যা বলতেছিলে একটু বলো ওদের। হ্যাঁ, এবার আসলে নটরডেমে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে যেহেতু কলেজে ভর্তি করা হয়, তাই অনেকের মধ্যে আসলে একটা ভীতি কাজ করে যে, হ্যাঁ অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমরা মানে নটরডেমে চান্স পাবো কি পাবো না, বা ভাইবা টাইবা এগুলোতে আসলে কি হয়। আসলে ভাইবা তেমন কিছু না, তুমি ভাইবা বোর্ডে যাবা, তোমার সামনে স্যার ম্যাডাম থাকবেন, ওনারা হচ্ছে তোমার সাথে জাস্ট মানে অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার করবেন। মানে তুমি একজন টিচারের কাছ থেকে এত ফ্রেন্ডলি বিহেভিয়ার আশাই করতে পারো না, মানে ওনারা এতটা এতটা ফ্রেন্ডলি হয় প্রথম দেখাতেই। আর অ্যাডমিশন টেস্ট হচ্ছে তোমার আধা ঘন্টা, আমরা যখন ছিলাম আধা ঘন্টা একটা এক্সাম দিতাম, আধা ঘন্টার মধ্যে একটা মানে এমসিকিউ না রিটেন আর কি, শর্ট কোশ্চেন টাইপের, এক কথায় উত্তর। ম্যাথ গুলো থাকতো, ম্যাথে শুধু অ্যান্সার লিখতে হইতো, অবজেক্টিভও না ইও না, মানে রিটেনও না, শুধু ম্যাথের অ্যান্সার লিখতে হইতো। তুমি অন্য পেজে রাফ করার জন্য পেজ দেয়, ওই পেজে রাফ করে শুধু অ্যান্সার গুলো লিখবা। তো এই ধরনের আর কি, মানে প্রশ্ন আসলে বইয়ের বাইরে থেকে হয় না, সব তোমার ক্লাস 10 এর সিলেবাস থেকে তোমার প্রশ্ন হয়। হয় কি, যেমন আমাদের প্র্যাকটিসটা থাকে না, যেমন এসএসসি পরীক্ষা দেওয়ার পর যেহেতু 3 মাস পর এই এক্সামটা হয়, অনেক স্টুডেন্টের দেখা যায় প্র্যাকটিস থাকে না, তার জন্য পারে না, অনেকে বেশি ঘাবড়ে যায় তার জন্য পারে না। আসলে ঘাবড়ানোর কিছু নাই, প্র্যাকটিসের মধ্যে একটু থাকবা, তাহলে মোটামুটি সম্ভব। আর আমাদের যে ইন্টারমিডিয়েট পর তোমরা যে অ্যাডমিশন টেস্ট দিবা, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিবা, যেখানে অ্যাডমিশন টেস্ট দাও না কেন, মানে তোমাদের সবসময় মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। প্রশ্ন আসলে বইয়ের বাইরে থেকেও হয় না। ধরো ঢাকা ইউনিভার্সিটি 120টা অবজেক্টিভ, বা বুয়েটে 60টা তোমার রিটেন কোশ্চেন, তো 60টার মধ্যে অবশ্যই 5-6টা তোমার এমন কোশ্চেন থাকবে যেগুলো আসলে সবার জন্য না, মানে তোমাদের মানে জেনারেল এভারেজের জন্য না। এখন ধরো 5-6টা কোশ্চেন তোমার একটু হার্ড কোশ্চেন থাকবে, যাতে হচ্ছে এগুলো হচ্ছে দ্বারা পজিশন খুব ইসে থাকবে, মানে আগানো থাকবে, ধরো 100-র মধ্যে থাকবে, 200-র মধ্যে আছে ওদের জন্য।
আর বাকি কোশ্চেন গুলো মোটামুটি বইয়ের থেকে হয়। এখন বইয়ের থেকে যে কোশ্চেন গুলো আসছে তুমি যদি ওগুলো অ্যান্সার করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি বুয়েটে শিওর থাকো তুমি চান্স পাবে। এখন অনেকে হয় কি ধরো বুয়েটে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা তো হচ্ছে বইয়ের সাথে রিলেটেড না, কারণ অনেকে ওই কোশ্চেন থেকে ঘাবড়ে যায় বা অনেকে চিন্তা করে কি যে বুয়েটে হয়তো এই টাইপের কোশ্চেন হয়, বাট পেপারটা ওই টাইপের কোশ্চেন তুমি যদি খোঁজো 60টা কোশ্চেন মধ্যে 5-6টা মাত্র ওই টাইপের কোশ্চেন পাবে, যেগুলো মানে এত কঠিন কঠিন অনেক হার্ড লেভেলের কোশ্চেন হয়। বাকি কোশ্চেন কিন্তু 50টা কোশ্চেন সহজ। অনেকে এত ঘাবড়ে যায় 50টা কোশ্চেন থেকেও মানে ভালোভাবে অ্যান্সার করতে পারে না, তার জন্য আসলে চান্স না। আসলে চান্স পাওয়া আসলে তেমন কঠিন ব্যাপার না, তোমাদের শুধু একটু পরিশ্রম করা লাগবে আর ভালোভাবে পড়াশোনা করতে হবে, এটাই যা। আচ্ছা, তো আমাদের সাথে অনেকে আছে, তো আমি ক্লাস শুরু করতে চাচ্ছি। জুয়েল, ক্লাস কি শুরু করবো? হ্যাঁ, ক্লাস শুরু করে দাও। একজন বলছেন এনডিসি তে এবার নাকি এক্সাম হবে না। জি ভাই, এটা নিয়ে আসলে এখনো সিদ্ধান্ত চলছে এক্সাম হবে কি হবে না। একবার এক্সাম ছাড়াই ভর্তি করতে চাইছিল, কিন্তু তবে ওটা আবার বাতিল করছে। নেক্সট সিদ্ধান্ত জানানো হবে আর কি। হ্যাঁ, এখনো কোনো ডিসিশনই ফাইনাল না, তো ডিসিশন জানানো আর হবে মেয়েরা যারা সব। হোলি ক্রসে ভর্তি হতে চাও তাদেরও কিন্তু অ্যাডমিশন দিতে হবে। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে আমাদের ফিজিক্স লেকচার 2। তোমরা যারা আজকে আমাদের সাথে প্রথম, তাদের কাছে আমি ফার্স্ট আমার পরিচয় দিয়ে নিই। আমি রানবীর রহমান খান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট। আমি সেকেন্ড ইয়ার আছি এবার। সো আমরা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকে লেকচার শুরু করছি। সো যেহেতু অনেকে লেকচার 1 অ্যাটেন্ড করতে পারোনি, তাই আজকে ক্লাসটা অনেকের জন্য একটু কঠিন হতে পারে বা বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি আবারও বলছি, শুক্রবার দিন যদি চাও তাহলে এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হবে। তোমরা আশা করি ওই ক্লাসটা করলে তোমরা আহ, এইগুলা ভালোভাবে বুঝতে পারবে। So, আজকে আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের বোঝানোর জন্য। তারপর যদি কারো প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝতে পারো, অবশ্যই প্রশ্ন করবে, সেটা কমেন্টের মাধ্যমে হোক বা ইসের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক। বাট প্লিজ ডিভাইসটা তোমরা সবাই মিউট করে রাখবা, কোশ্চেন থাকলে আনমিউট করবা। আর কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ক্লাস নিতে সমস্যা হয়। আচ্ছা, লেকচার 1 আমরা কিভাবে একটি ভেক্টর রাশির প্রকাশ করতে হয়, ভেক্টর রাশির লব্ধি নির্ণয়ের সূত্র, ভেক্টরের দিক নির্ণয়ের সূত্র এবং একক ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি ভেক্টরের লব্ধি r = √p² + q² + 2sp3 cos আলফা এবং ডিরেকশন tan θ = q sin আলফা / p + q cos আলফা। আচ্ছা, যেহেতু আজকে এটা অনেকের জন্য ফার্স্ট ক্লাস, তাই আমি ভেক্টরের প্রকাশ এবং সামান্তরিক সূত্র এই দুইটা খুবই শর্টকাটে আলোচনা করছি। মনে রাখবা, লেকচার 1 আমরা ভেক্টর প্রকাশ এবং সামান্তরিক সূত্র এগুলো অনেক ব্রিফলি আলোচনা করেছিলাম। আর যেহেতু আজকে আমাদের সাথে কাছে সময় কম, লেকচার 2 দিতে হবে, সেই কারণে আমরা আজকে ভেক্টর প্রকাশ এবং এগুলা নিয়ে ওই সামান্তরিক সূত্র নিয়ে খুবই সামান্য আলোচনা করব। এরপর আমরা লেকচার 2 শুরু করব। আচ্ছা, ফার্স্ট আমরা ভেক্টর প্রকাশ, একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। একজন কোশ্চেন করেছে, লেখাপড় কোশ্চেন করেছে দ্বিমাত্রিক এবং দ্বিমাত্রিক ক্ষেত্রে বুঝতে পারলেও তিনমাত্রিক ক্ষেত্রে বুঝতে পারো নাই। আমি তোমাকে বলছি একটু ধৈর্য ধরতে হবে, আমরা আস্তে আস্তে সবই পড়বো। আজকে হয়তো ওটা পড়বো না, বাট ওটা তুমি শুধু শুধু সূত্রটা জানো তাহলে তোমার চলবে। সো আজকে তোমার এটা লাগবে না, বা ম্যাথ করার সময় এটা তোমার কোনোদিনও লাগবে না, কোনো এডিশন টেস্ট লাগবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। জাস্ট তুমি বলতে পারলেই হলো যে এই সূত্রটা এটা। বাট প্রমাণ আমরা পড়াবো, শুধু আমাদের সাথে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে, আমরা সবই পড়াবো। আচ্ছা, তো ভেক্টর প্রকাশ আমরা ফার্স্টে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর প্রকাশ করবো, এরপর ত্রিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর প্রকাশ করবো। দ্বিমাত্রিক ক্ষেত্রে ধরো xy প্লেন, এই xy প্লেনে আমার পি একটা বিন্দু অবস্থিত। আমি ধরে নিচ্ছি xy প্লেনে p1 একটা বিন্দু অবস্থিত, যার কোঅর্ডিনেট হচ্ছে 4 3। তাহলে OP1 যে ভেক্টরটা, OP1 ভেক্টরটা P1 বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। আবার বলছি, OP1 ভেক্টরটা P1 বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। যেহেতু P1 বিন্দুর কোঅর্ডিনেট 4 3, তাহলে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমার 4, আর এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমার 3। এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমার 3। এবার যদি P2 দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থিত আরেকটা বিন্দু হয়, যার কোঅর্ডিনেট হচ্ছে আমার -4 3, তাহলে OP2 P2 বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করবে। আর আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এখান থেকে এই পর্যন্ত মান হচ্ছে -4, এবং এখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, আমরা সবাই জানি প্রচলিত দিক অনুসারে x অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় i ক্যাপ,
এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় জে ক্যাপ। এটা প্রচলিত দিক অনুসারে। তুমি বাংলাদেশে একজন স্টুডেন্ট হিসেবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যখন আই ধরবে, ভারতে অবস্থিত একজন স্টুডেন্ট এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ধরবে, আমেরিকার একটা স্টুডেন্ট এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলে সাই ধরবে। সো তাহলে OP1, তাহলে OP1 একটা ভেক্টর, অবস্থান ভেক্টর নির্দেশ করছে। সিমিলারলি OP2 একটা ভেক্টর, যেটা অবস্থান ভেক্টর নির্দেশ করছে। তাহলে এটা যেহেতু একটা ভেক্টর রাশি, তাই এটাকে প্রকাশ করা যায়। একটা ভেক্টরকে অবশ্যই প্রকাশ করা যায় যদি ভেক্টরটার শূন্য ভেক্টর না হয়। শূন্য ভেক্টর ভিতর যে কোনো ভেক্টর রাশি প্রকাশ করা যায়। আচ্ছা, আমি যদি OP1 ভেক্টর রাশিকে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে হবে? দেখো, এক্স অক্ষ ফার্স্টে লিখতে হয়, কোন একটা ভেক্টরকে প্রকাশ করার সময় ফার্স্টে লিখতে হয় এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক। এই OP1 এ এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কের মান 4, 4 এর সাথে লিখতে হয় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক দেখো 3, পজিটিভ 3, সো 3। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, সো জে ক্যাপ। আবার OP2, OP2 আরেকটা ভেক্টর। সো এই ভেক্টরকে যদি প্রকাশ করতে চাই, তাহলে আগের মতোই এক্স অক্ষ বরাবর যে মান আছে, এক্স অক্ষ বরাবর মান কত? -4, -4। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ। আর ওয়াই এর মান কত? +3, সো +3 জে ক্যাপ। অর্থাৎ আমাদের সামনে, এবার যদি তোমার সামনে কেউ একজন বলে যে তোমার সামনে একটা ভেক্টর আছে, তোমাকে একটা ভেক্টর দিলাম -4i3 -3 জে ক্যাপ, তাহলে আসলে এই ভেক্টরটা থেকে আসলে কি বোঝা যায়? এই ভেক্টরটা থেকে আসলে কি বোঝা যায়, এটা হচ্ছে প্রশ্ন। এই ভেক্টর থেকে আমরা কি বুঝতে পারি? এই ভেক্টর থেকে বুঝতে পারি হচ্ছে ভেক্টরটা -4 -3 বিন্দুগামী, অর্থাৎ ভেক্টরটা থার্ড কোয়াড্রেন্ট দিয়ে যায়, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ দিয়ে যায়। যেমন -4i ক্যাপ +3 জে ক্যাপ, এটা দ্বারা বোঝায় ভেক্টরটা হচ্ছে -4 3 বিন্দুগামী। আর 4i ক্যাপ +3 জে ক্যাপ বিন্দু দ্বারা বোঝায় ভেক্টরটা 4 3 বিন্দুগামী। সো এভাবেই একটি ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়। সো আমাদের সামনে কেউ যখন এইভাবে বলবে যে 4i ক্যাপ +3 জে ক্যাপ একটা ভেক্টর রাশি, সো আমরা যেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে না থাকি, আচ্ছা এটা আবার কেমন ভেক্টর রাশি। এভাবে এভাবেই আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করবো এখন থেকে। ঠিক আছে, So আমরা ভেক্টরকে এভাবে প্রকাশ করবো। এবার এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রে কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। এবার ত্রিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর রাশি কাজ করে। ত্রিমাত্রিক ক্ষেত্রে আসলে কি? ধরো পরস্পর লম্বভাবে অবস্থিত তিনটা অক্ষ, পরস্পর লম্বভাবে অবস্থিত এই তিনটা অক্ষ দেখতেই পাচ্ছ তোমরা, পরস্পর লম্বভাবে অবস্থিত। ধরো এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষ, এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ এবং এইটা জেড অক্ষ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তোমরা হয়তো আসলে ভালোভাবে আমি দেখাতে পারছি না, তাও যদি তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা সবাই ঘরে বসে ক্লাস করছি, তাই না? তো ধরো এটা আমাদের চতুর্কোণাকৃতি একটা ঘর। সো এটা ঘরের এক পাশে দেওয়াল, এটা ঘরের আরেক পাশে দেওয়াল। সো আমরা এই দেওয়ালটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এই দেওয়ালকে ধরছি ওয়াই অ্যাক্সিস। ধরো তুমি এখানে বসে আছো, তুমি এখানে বসে আছো, তোমার পাশের এই বাম পাশের যে দেওয়াল সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তোমার পিছনে যে দেওয়াল সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এখানে অবশ্যই একটা খুঁটির উপর তোমার ঘরটা দাঁড়িয়ে আছে, তাই না? এখানে একটা খুঁটি আছে, সেই খুঁটি, এখানে একটা খুঁটি আছে, যে খুঁটিটার উপর ঘরটা দাঁড়িয়ে আছে। সো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর যে খুঁটিটা সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। হ্যাঁ, সো দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এরা হচ্ছে পরস্পর লম্ব, প্রত্যেকের প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে লাইন আছে। সো আমি যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই, ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে ধরো আমার এরকম একটা অক্ষ আছে, ধরো এটা ও বিন্দু, এটা ও এক্স, এটা ও ওয়াই, আর এটা হচ্ছে ও জেড। আর পি একটা বিন্দু, পি একটা বিন্দু যার কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স ওয়াই জেড, পি একটা বিন্দু যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ওপি ভেক্টরটা পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করবে। তাহলে ওপি যেহেতু একটি ভেক্টর রাশি, ওপি আমি যেহেতু বললাম যে ওপি রাশিটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি, তাই ওপি রাশিকে অবশ্যই প্রকাশ করা যাবে। ওপি রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব? ফার্স্টে দেখো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কি জানি? আই ক্যাপ প্রচলিত দিক অনুসারে। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমরা জানি জে ক্যাপ প্রচলিত দিক অনুসারে। এবং জেড অক্ষ বরাবর এখন
নতুন অক্ষ আসছে জেড, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। প্রচলিত এই সবগুলো প্রচলিত দিক অনুসারে। সো আমরা যদি ভেক্টর লিখতে চাই তাহলে এক্স অক্ষ বরাবর ফার্স্টে এক্স অক্ষ বরাবর মান, এক্স অক্ষ বরাবর মান হচ্ছে আমার এক্স, আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে পজিটিভ ওয়াই, সো পজিটিভ ওয়াই, একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর মান হচ্ছে আমার পজিটিভ জেড, মান হচ্ছে আমার কে ক্যাপ। ধরো ত্রিমাত্রিক ক্ষেত্রে কোন একটা বিন্দু অবস্থিত যার কোঅর্ডিনেট হচ্ছে আমার 4 -3 2। তো ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট নিলাম, যার কোঅর্ডিনেট হচ্ছে আমার 4 -3 2। তাহলে ওই ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে ওপি ভেক্টরকে আমরা তখন কিভাবে প্রকাশ করব? যদি তার কোঅর্ডিনেট 4 -3 2 হয়, আমরা কিভাবে প্রকাশ করব? আমরা প্রকাশ করব হচ্ছে 4 i ক্যাপ, এক্স অক্ষ বরাবর মান, এক্স অক্ষের স্থানাঙ্ক 4 i ক্যাপ, তারপর ওয়াই অক্ষের মান হচ্ছে -3, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, জেড এর মান হচ্ছে পজিটিভ 2, সো পজিটিভ 2 কে ক্যাপ। তাহলে তোমরা সবাই কমেন্টে আমাকে জানাও যে 4 -4 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -6 কে ক্যাপ এই ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুগামী? এই ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুগামী? এটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি দেখতে চাই কে আগে সঠিক অ্যান্সার দিতে পারো। আচ্ছা, তো এবার ভেক্টর রাশি সম্পর্কে সাধারণ একটু আলোচনা করতে চাই। ভেক্টর আমাদের কি কারণে প্রয়োজন? আপনার ক্লাস 9-10 আমরা ভেক্টর পড়ে আসছি। আচ্ছা ভাইয়া এ পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা আছে যে ভেক্টরকে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে কিভাবে প্রকাশ করলাম, ত্রিমাত্রিক ক্ষেত্রে কিভাবে প্রকাশ করলাম, এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, কারো সমস্যা থাকলে একজন কোশ্চেন করছে, ভাইয়া আমরা কি এক্স ওয়াই জেড কে নিজের ইচ্ছা মতো বসাতে পারবো? হ্যাঁ, এক্স ওয়াই জেড আমরা নিজের ইচ্ছা মতো বসাতে পারবো। ধরো আমি এখানে এদিকে এক্স ধরছি, এদিকে ওয়াই ধরছি, আর এদিকে জেড ধরছি। তো তুমি চাইলে এটাকেও ওয়াই ধরতে পারো, এটাকে এক্স ধরতে পারো, এটাকে জেড রাখতে পারো, বা এটাকে জেড ধরতে পারো, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো। তো যা ইচ্ছা তাই ধরতে পারো, কিন্তু আরেকটা হচ্ছে বলছে যে জেড অক্ষে মান কিভাবে বসাবো, একটু আবার বুঝাবেন? জেড অক্ষের মান, আসলে ওইভাবে বসাবা না। ধরো আমরা যেমন দ্বিমাত্রিক অক্ষের ক্ষেত্রে যেমন আমরা একটা বিন্দু ধরে নিছি, আমি কিন্তু একটা বিন্দু ধরে নিছি যে ধরো পি একটা বিন্দু যার কোঅর্ডিনেট হচ্ছে 4 3। আমি এখানে ত্রিমাত্রিক ক্ষেত্রে জাস্ট এরকম যে পি একটা বিন্দু যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা যদি প্র্যাকটিক্যাল হ্যাঁ, এক্সাম্পল হ্যাঁ। বুঝতে চাও তাহলে ধরো, আচ্ছা আমি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ধরো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এদিকে বরাবর একটা গাড়ি যাচ্ছে। তো গাড়ির ডিরেকশন বোঝানোর জন্য বা গাড়ির পজিশন বর্ণনা করার জন্য আমাদের একটা দ্বিমাত্রিক ভাইয়া তলই কথা যথেষ্ট। মাঝে মাঝে আটকে আসতেছে। আচ্ছা, এটা হয়তো সাময়িক মানে সাময়িক কোনো প্রবলেম, বাট কথা আটকে আটকে আসে না। সেটা একটু সামান্যতম সময় একটু প্রবলেম হতে পারে, বাট মনে হয় আমার ঠিক হয়ে যাবে। তোমাদের ঠিক না হয় তুমি আমাকে পরে আবার জানাবা, হ্যাঁ? হ্যাঁ ভাই। আচ্ছা, তো ধরো আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে একটা গাড়ি পজিশন যেভাবে ব্যাখ্যা করতে পারি, ধরো একটা গাড়ি এদিকে যাচ্ছে, আমাদের জন্য একটা দ্বিমাত্রিক প্লেনই যথেষ্ট। বাট আমরা যদি ধরো একটা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, আমরা আবার সেই উদাহরণে ফিরে যাই। ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা সেই উদাহরণে ফিরে যাই। ধরো এটা একটা ত্রিমাত্রিক ঘর, একটা ত্রিমাত্রিক অক্ষ, এটা একটা ত্রিমাত্রিক অক্ষ যার এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এ বর্গ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এখানে একটা খুঁটি আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। হ্যাঁ, এখানে একটা খুঁটি আছে যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এবার ধরো এখানে যে একটা বিমান থাকে, ধরো এই পজিশনে ঠিক এখানে একটা বিমান আছে, এই যে ঠিক ধরো এখানে, মানে এখানে অর্থাৎ আকাশের এখানে একটা বিমান আছে। হ্যাঁ, আমরা যে বিমানটার পজিশন ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো ফার্স্টে এক্স অক্ষ বরাবর ধরো 2 একক যাওয়া লাগবে, তাই না? এক্স অক্ষ বরাবর 2 একক যাওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর ধরো 3 একক আসতে হবে, ধরো ওয়াই অক্ষ বরাবর 3 একক আসতে হবে। আর বিমানটা কি এখানে? বিমানটা তো এখানে না, বিমানটা হচ্ছে যে এখানে, এই যে আমার এই যে লাল মার্কার পেনটা যেখানে অবস্থিত, বিমানটা হচ্ছে একটু উঁচুতে, এই যে উঁচুতে। তাহলে বিমানটা পাওয়ার জন্য কি আমাদের ভার্টিক্যালি একটু উঁচুতে আসতে হবে না? ভার্টিক্যালি উঁচুতে আসতে হবে না। আসলে সমস্যা কি, আমি যে খাতাটাতে আঁকছি সেটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল, বাট আমরা জিনিসটা বোঝাতে চাচ্ছি তোমাদের 3 ডাইমেনশনাল। এইসব
টু ডাইমেনশনাল বোর্ডে থ্রি ডাইমেনশনাল জিনিস বোঝানো একটু কষ্টকর, বাট তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই শারমামা, শারমামা দেখি সামনে এলো কি করতে। আচ্ছা, তোমার কি শোনা যাচ্ছে না? তুমি একটু আনমিউট করো। আচ্ছা, ধরো এর একটা ঘর, এই ঘরে হচ্ছে এ বরাবর এক্স এক্সিস, এ বরাবর হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে তোমার জেড এক্সিস। এবার এখানে যদি একটা বিমান থাকে, সেই বিমানটা পাওয়ার জন্য ধরো ধরো আকাশের এখানে একটা বিমান আছে, এই লাল মার্কা পেনে এখানে একটা বিমান আছে। তো এই বিমানটা পাওয়ার জন্য আমার প্রথমে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে ধরো 2 একক, ওয়াই অক্ষ বরাবর আসতে হবে 3 একক, তারপর জেড অক্ষ বরাবর ধরো উপরে 5 একক উঠলে বিমানটা পাওয়া যাবে। তাহলে আমরা বিমানের পজিশন কে বলবো? বিমানটা আছে 2, 3, 5, এই পজিশনে আমার বিমানটা আছে। আর এই পজিশন ভেক্টর যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখবো টোয়াইস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এভাবে লিখবো। সো যে কোশ্চেন যার বুঝতে সমস্যা ছিল সে যদি ক্লিয়ার না হও তাহলে আবার প্রশ্ন করতে পারো, আমরা আবারও বুঝাবো। সো এই ছিল আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর প্রকাশ। আমরা এবার ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে একটু আলোচনা করব। সো ওই ক্লাসে ভেক্টরের ফার্স্ট ক্লাসে ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করেছিল, তোমরা যারা ভাইয়া ফার্স্ট ক্লাস করতে পারো। হ্যাঁ বলো। ভাইয়া, আচ্ছা ওই যে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, এটার মানে অঙ্কটা কিভাবে করব? মানে এটার অ্যান্সার হ্যাঁ, কিভাবে বের করব? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা কোনো ম্যাথ না, আমরা এখনো ম্যাথে যাইনি। আমরা জাস্ট ভেক্টর প্রকাশ বুঝাইছি, ভেক্টর কিভাবে প্রকাশ করে, আমরা এখনো ভেক্টরের ম্যাথে যাইনি, এটা কোনো ম্যাথ না। আচ্ছা, আগের আচ্ছা, কোশ্চেনে অনেকে আনসার দিয়েছে কমেন্টে, -4 3 -6। হ্যাঁ, -4 3 -6, যারা আচ্ছা যা পেরেছো তাদেরকে এটা অবশ্যই। কিভাবে আসছে? -4 কোনটা? 3 -6, ওই যে -4 3 -6। -4 3 -6, আমরা তোমাদের বলেছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এই যে দেখো, এই যে এটা দেখো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা দ্বারা যেমন 4g বিন্দু বোঝায়, -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এটা যেমন -4g কোঅর্ডিনেট বোঝায়, তেমনি এই ভেক্টরটা দ্বারা -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -6k ক্যাপ দ্বারা -4 3 -6 -6 এই পজিশনটাই বোঝায়। বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে একটু আলোচনা করব। সো ভেক্টরের সামান্তরিক সূত্রটা বলছে যদি দুটি, আচ্ছা এর আগে আমরা ভেক্টরের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা বলতে চাই যে ভেক্টর আসলে কি কারণে প্রয়োজন। ধরো এখানে একটা বল রাখা আছে, এখানে একটা বল রাখা আছে, এবার এই বলকে তোমাদের মধ্যে একজন 100 নিউটন ফোর্সে এদিকে টানছো, আরেকজন 50 নিউটন ফোর্সে এদিকে টানছো। আমি যদি বলি যে লব্ধি বল কত হবে, আমি যদি লব্ধি বলের মান বের করতে চাই, তাহলে কি আমরা বলটার উপর লব্ধি কত ফোর্স কাজ করছে সেটা বের করার জন্য কি 100 প্লাস 50 অর 150 নিউটন লব্ধি বল কাজ করছে, এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই, তাই না? এখানে 150 নিউটন লব্ধি বল কাজ করছে। ধরো এখানে আরেকটা বল রাখা আছে, একজন 100 নিউটন বলে এইদিকে টানছো, আর একজন 50 নিউটন বলে বলটাকে এইদিকে টানছো, আরেকজন 50 নিউটন বলে বলটাকে বাম দিকে টানছো। সো আমি যদি এখানে লব্ধি বল বের করতে চাই, তাহলে দেখো একজন টানছো এদিকে, আরেকজন টানছো এদিকে, তাহলে কি করতে হবে? লব্ধি বল 100 থেকে 50 বিয়োগ করতে হবে, অর অ্যান্সার হচ্ছে 50 নিউটন। বলটার উপর 50 নিউটন লব্ধি বল কাজ করছে এবং বলটা 100 নিউটন বলের দিকে বলটা যাবে, রেজাল্টেন্ট আর 100 নিউটন বল যেদিকে কাজ করছে, বেশি বল যেদিকে, বলটা সেদিকে যাবে। বাট এখন যদি আমি প্রশ্ন করি যে এখানে একটা বল রাখা আছে, এখানে একটা বল রাখা আছে, একজন বলটা 100 নিউটন ফোর্সে এদিকে টানছো, আর আরেকজন 50 নিউটন ফোর্সে বলটা এইদিকে টানছো। এবার এবার যে আমি প্রশ্ন করি যে মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, এবার যে আমি প্রশ্ন করি লব্ধি বলের মান কত, এর আগের কোশ্চেনগুলোতে আমরা কিন্তু ম্যাথ না, মানে ভেক্টরের সহায়তা না নিয়েই আমরা লব্ধি বল 150, লব্ধি বল 50 নিউটন এগুলা বের করতে পারছিলাম। বাট এটাতে ভেক্টরের সহায়তা ছাড়া বা সামান্তরিক সূত্রের সহায়তা ছাড়া বা ভেক্টরের সহায়তা ছাড়া আমরা এটা লব্ধি মান বের করতে পারি না। সেই লব্ধির মান বের করার জন্যই আমরা মূলত ভেক্টর, এই লব্ধির মান, লব্ধির দিক, এগুলো নিয়েই আমাদের এই ভেক্টর চ্যাপ্টারটা সাজানো। So আমরা এগুলা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ,
সো তার জন্য আমরা পড়বো ভেক্টরের সামান্তরিক সূত্র। আমরা এখন পড়বো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আশা করছি তোমরা সবাই সামান্তরিক সূত্রটা এখানে দেখতে পাচ্ছ। সামান্তরিক সূত্রটা এখানে লেখা আছে যে যদি দুটি ভেক্টরকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এখানে দেখো হাইলাইট করা আছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে সামান্তরিকের কর্ণ ভেক্টর লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ এই কর্ণটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে সামান্তরিকের দুটি বাহু। আচ্ছা, তো এটা যেহেতু আমি কি করতে চাই, ধরো এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর যা এদিকে কাজ করছে, আর এখানে ধরো আরেকটা ভেক্টর কিউ ভেক্টর এদিকে কাজ করছে। ধরো পি ভেক্টর এদিকে কাজ করছে 100 নিউটন, আর এখানে একটা কাজ করছে 50 নিউটন, আগের ম্যাথটার মতো। ধরো আমাদের অ্যাঙ্গেল হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে এই লব্ধির মান যদি বের করতে চাই, তাহলে দেখো আমরা এই ভেক্টর গুলো দ্বারা একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। আমরা যদি এভাবে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে এই ভেক্টরটা যেহেতু 100 নিউটন, তাহলে এটা 100 নিউটন হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। এটা যেহেতু 50 নিউটন, তাহলে এটা 50 নিউটন হবে। অর্থাৎ আমাদের সামান্তরিক সূত্রটি কি ছিল, যদি দুটি ভেক্টরকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়। দেখো এই দুইটা আমার ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টরকে আমরা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে পারছি। সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের কর্ণটি, এই যে সামান্তরিকের যে কর্ণটি আছে, যে সামান্তরিকের কর্ণটি আমাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি সেটাই লিখে রাখছি যে কর্ণ লব্ধির মান প্লাস দিক নির্দেশ করে। আচ্ছা, সো লব্ধির মান আর দিক কিভাবে নির্দেশ করে, কিভাবে প্রমাণ করা যায়, সেটা আমাদের পেজের হ্যান্ড নোটে দেওয়া আছে। আর হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে বুঝেছিলাম কিভাবে মান এবং দিক বের করা যায়। সো আমরা আসলে যেহেতু লেকচার 2, তাই আমরা অত ডিসকাশনে যাব না। আমরা শুধু লব্ধির মানের যে সূত্রটা আছে সেটা শুধু লিখবো। লব্ধির মানের যে সূত্র আমি একটু বলতে চাই। ধরো 100 নিউটন 50 নিউটনের ফোর্স যে কাজ করছে যে সামান্তরিক বরাবর, আর এটা হচ্ছে সেই সামান্তরিক কর্ণ। সামান্তরিকের ভেক্টরের লব্ধিকে r দ্বারা প্রকাশ করা হয়, লব্ধি ভেক্টরকে r দ্বারা প্রকাশ করা হয়, কারণ লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট। সেই রেজাল্টেন্টের r থেকে এখানে লব্ধি r। সো আমরা এই রেজাল্টেন্ট r এর মান বের করেছিলাম। রেজাল্টেন্ট r এর মান হচ্ছে √p² প্লাস q² প্লাস টুয়াইস pq cos আলফা। p² প্লাস q² প্লাস টুয়াইস pq cos আলফা। অনেকে আসলে লব্ধি মানটা কি এই জিনিসটার ফিল পাচ্ছে না, যে আসলে লব্ধি জিনিসটা কি, এটা একটু যদি বল। আচ্ছা, তো লব্ধি জিনিসটা হচ্ছে একজন বলছে যোগফল, দুইটা, কিন্তু অবশ্যই যোগফল হতে পারে, বিয়োগফল হতে পারে। হ্যাঁ লব্ধি আসলে যোগফল হতে পারে, বিয়োগফল হতে পারে। আসলে লব্ধি জিনিসটা কি, লব্ধি জিনিসটা ফার্স্ট ক্লাসে বোঝানো হয়েছিল। ধরো তুমি যখন একটা বলকে এই দিকে টানছো, আর আরেকজন যখন বলটা এই দিকে টানছে, তখন বলটা কি এই দিকেও যাবে না, হ্যাঁ, তোমার দিকেও যাবে না, এই দিকেও যাবে না। বলটা তোমরা দুইজন যে দিকে টানছো, সেই দুইটা ভেক্টরের, দুইটা ফোর্সের সম্মিলিত একটা ফোর্সের দিকে যাবে। যেমন দুইটা ভেক্টর যদি সম্মিলিত ভাবে এই একটা দিকে বলটাকে কিন্তু নিয়ে যাবে। তুমি একটু জিনিসটা ফিল করার চিন্তা করো। তুমি এদিকে টানছো, তুমি এদিকে, আরেক তোমার ফ্রেন্ড এদিকে টানছে, বলটা কিন্তু তোমার দিকেও যাবে না, তোমার ফ্রেন্ডের দিকেও যাবে না, মধ্যবর্তী কোনো একটা জায়গা দিয়ে যাবে। সো মধ্যবর্তী যে জায়গা দিয়ে যাচ্ছে, সেই সেই জায়গাটা বা যে রেখা বরাবর যাচ্ছে, সেই রেখার একটা দৈর্ঘ্য আছে। যেমন আমরা যে সেই রেখাটাকে একটা কর্ণ দ্বারা প্রকাশ করি, তাহলে এই কর্ণের অবশ্যই একটা দৈর্ঘ্য আছে। সেই কর্ণের যে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে, কর্ণের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের লব্ধির মান। আর কর্ণের যে দিকটা আছে, কর্ণের যে দিক, সেটাই হচ্ছে আমাদের লব্ধির দিক। সো লব্ধি জিনিসটা বুঝতে পারছো? লব্ধি জিনিসটা হচ্ছে, ধরো দুইটা ফোর্স, দুই বা ততোধিক ফোর্স কোন একটা জিনিসের উপর কাজ করছে, বাট বলটা ওই দুই ফোর্সের কোনো দিকেই যাচ্ছে না, একটা নতুন একটা ডিরেকশনে যাচ্ছে, সেটাই হচ্ছে লব্ধি। এখন সেটাই হচ্ছে লব্ধি। সেই লব্ধির মান এবং দিকে আমরা বের করেছিলাম ফার্স্ট ক্লাসে। তো তোমরা যারা ওই ক্লাসটা করতে পারো, তার জন্য আমাদের এইগুলো আবার বলছি। তো তোমাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই বলবা। কর্ণের দৈর্ঘ্য লব্ধির মান নির্দেশ করছে, এবং হ্যাঁ, লব্ধির মান বের করাটা বুঝিয়ে দিয়েন ভাইয়া। তাহলে তো আমাদের আবার লেকচার 1-এ ফিরে যেতে হবে। তো আমরা লব্ধির মান এটা আমরা বের করেছিলাম। তো
তাও যেহেতু তোমরা চাচ্ছ তাহলে আচ্ছা ঠিক আছে, আমি লব্ধির মান তোমাদের জন্য আবার বের করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট তোমাদের সাথে কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবা, সমস্যা নাই, আমি লব্ধির মান তোমাদেরকে বের এক্ষেত্রে করে মেইন দেখাচ্ছি। বিষয় হচ্ছে বাট লব্ধির মান এবং দিক, এটা খুব ভালোভাবে বোঝা উচিত। হ্যাঁ হ্যাঁ, কারণ লব্ধি জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে আমার সামনে আগে গিয়ে লাভ নাই। কারণ লব্ধি জিনিসটা বুঝতে না পারলে পরবর্তী কিছু বুঝতে পারো না। তাই তোমরা কোনো কিছু বুঝতে না পারলে আসলে প্রশ্ন করো, যেহেতু তোমরা লেকচার 1 মিস করছো। আচ্ছা ধরো এখানে একটা ফোর্স 100, ধরো পি নিউটন একটা ফোর্স এ দিয়ে কাজ করছে এবং কিউ নিউটন একটা ফোর্স এ দিয়ে কাজ করছে। ধরো এরা পরস্পর হচ্ছে আলফা কোণে কাজ করছে। ধরো 100 নিউটন এবং 50 নিউটন দুটো ফোর্স 30 ডিগ্রি কোণ বা আলফা কোণে কাজ করছে। আচ্ছা, সো আমরা এটাকে যেহেতু একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে পেরেছি, তাহলে সামান্তরিকের যে কর্ণ, এই যে কর্ণটা লব্ধির মান এবং নির্দেশ করবে। আমরা লব্ধিকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করি কারণ এটা রেজাল্টেন্ট। সো আমরা এই আর সরলরেখার দৈর্ঘ্য অর্থাৎ এই যে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে চাই। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমরা এখানে একটু জ্যামিতিক অঙ্কনের সাহায্য নিব। জ্যামিতিক অঙ্কনের সাহায্য নেওয়ার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ধরো আমরা যদি এটার মান ও দেই, এটার মান বি দেই, এ দেই, এটা বি দেই, এটা সি দেই, আর যেটা ডি দেই, এই কোণের মান যদি আলফা হয়, ভালো করে দেখো যে এই কোণের মান যদি আলফা হয় তাহলে এই কোণের মান হবে আলফা। আমরা এবার এই ও বি অর্থাৎ আর এর মান বের করতে চাই। তুমি ভালোভাবে খেয়াল করে দেখো ও বি ডি এই সমকোণী ত্রিভুজ হতে, ও বি ডি এই সমকোণী ত্রিভুজ হতে লেখা যায় ও বি স্কয়ার ইকুয়ালস টু OD স্কয়ার প্লাস BD স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সো কিন্তু দেখো OB মানে কি, ওই মানে আমাদের আর না, রেজাল্টেন্ট আর, সো এটা পরিবর্তে আমরা আর স্কয়ার লিখতে পারি। OD মানে কি, OA প্লাস AD, OD মানে OA প্লাস AD, সো OD এর পরিবর্তে আমরা OA প্লাস AD লিখতে পারি, হোল স্কয়ার লিখতে পারি, প্লাস BD। সো BD আছে, BD লিখে রাখো, BD স্কয়ার লিখে রাখো। সো আমরা a প্লাস বি হোল স্কয়ার, এখন আমরা a প্লাস বি হোল স্কয়ার অ্যাপ্লাই করব। a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে অনেকে আছে টুয়াইস জিনিসটা বোঝে না যে আসলে টুয়াইস কি। 2 টুয়াইস মানে 2, ও স্কয়ার প্লাস টুয়াইস ও এ ও ডি মানে হচ্ছে 2 ও এ ও ডি মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এটা, সো এই টার্মিনোলজি গুলা তোমাদের জানতে হবে, কারণ আমরা এখন আর এসএসসি তে নাই, আমরা এখন ইন্টারমিডিয়েট আসছি। সো 2 কে যে টুয়াইস বলতে হয় এটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, এই টুয়াইস টার্মিনোলজি থ্রাইস গুলো এগুলো অবশ্যই জানা উচিত। জানতে হবে। হ্যাঁ, টুয়াইস থ্রাইস এগুলো বলতে হবে এখন। ইংলিশে একটু সো লিখে দাও, এখন আর হচ্ছে টুয়াইস লেখা যায় ইংলিশে লিখে দাও, কারণ আমি জানি অনেকেই জানে না। আচ্ছা টুয়াইস, সো কোনো কিছু না বুঝতে পারলে সমস্যা নেই, তোমরা আমাদের জানাবা। আচ্ছা, সো এটা যদি আমি এইভাবে লিখি তাহলে ও এ স্কয়ার, ও এ মানে কি পি, তাহলে আমরা কি লিখতে পারি পি স্কয়ার প্লাস টুয়াইস ও এ বলতে আবার পি, দেখো ও এ এটা হচ্ছে পি এর সমান, তাই না? সো আমরা এখানে আবার পি লিখতে পারি। আর আরেকটা হচ্ছে আমার এডি, সো আমরা এডি কে আসলে কোনোভাবে লিখতে পারছি না এখন, সো আমরা এখানে এডি রাখছি, এডিকে আমরা এডি রাখছি। আর তারপর আবার লিখছি আমি এডি স্কয়ার যেহেতু কোনোভাবে লিখতে পারছি না তাই আমরা এডি স্কয়ার রাখলাম। আর এটা হচ্ছে আমার বিডি স্কয়ার, সো এটা আমরা বিডি স্কয়ারই রাখলাম, বিডি স্কয়ার। আচ্ছা, এবার এবার দেখো তোমরা যদি তোমাদের খাতার দিকে তাকিয়ে থাকো, আসলে আমি তোমাদের ফুল স্ক্রিন দেখাতে পারছি না কারণ আমাদের এই ফিগারটা সাজাতে লাগবে আমার। তো তোমরা এই লাস্ট লাইনটা তোমরা অবশ্যই, আমি হ্যাঁ আশা লাস্ট করবো লাইন না, লাস্ট একটু লাইনটা দেখবো তুমি, ভাই, লাস্ট লাইনটা একটু আরেকবার। হ্যাঁ হ্যাঁ লাস্ট লাইনটা তোমাদের খাতার মধ্যে লিখো, তোমরা খাতার মধ্যে লিখো, তারপর আমি এটা এক্সপ্লেন করছি। লাস্ট লাইনের আগের লাইন থেকে লাস্ট লাইনটা একটু বুঝিয়ে দাও। আচ্ছা, এখানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর বিডি ছিল জাস্ট বিডি লেখা জাস্ট হয়েছে। মান তারপর বসানো ও এর হয়েছে পরিবর্তে, সূত্র থেকে। হ্যাঁ ও এর পরিবর্তে মোবাইল আমরা মোবাইল করি। আচ্ছা, সো আমি আশা করবো লাস্ট টাইমে তোমরা লিখেছো। এখন যদি আমরা এই চিত্রটা থেকে দেখি, চিত্রটাতে দেখো কি লেখা যায়। চিত্র থেকে লেখা যায় এডি বাই এবি, এডি বাই এবি ইকুয়ালস টু লেখা যায় আমার কজ আলফা, এবং বিডি বাই এবি এটা লেখা যায় হচ্ছে আমার সাইন আলফা। এটা যদি আলফা হয় তাহলে আলফা কোণের রেসপেক্টে এডি হচ্ছে আমাদের ভূমি, ভূমি বাই অতিভুজ সমান কজ আলফা, আর লম্ব বিডি বাই অতিভুজ এবি ইকুয়ালস টু সাইন আলফা।
তাহলে দেখো এ বি হচ্ছে, এখন ভাই ওটা এডি এই বাই এডি এবি। হচ্ছে এডি বাই এবি, এডি, হ্যাঁ, এডি বাই এবি ইকুয়ালস টু কজ আলফা এবং বিডি বাই এবি ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে দেখো এডি কে লেখা যায় এডি ইকুয়ালস টু এ বি কজ আলফা, কিন্তু দেখো এ বি কার সমান্তরাল, ও সি এর সমান্তরাল। তো ও সি যেহেতু কিউ, তাহলে এ বিও কি কিউ, তাহলে এ বির পরিবর্তে আমরা কি কিউ কজ আলফা লিখতে পারি। সিমিলারলি এখানে বিডির পরিবর্তে আমি কিউ সাইন আলফা লিখতে পারি। আশা করি এটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নাই। So আমরা এই মানগুলো সাবস্টিটিউট করবো, এখন শুধু মানগুলো সাবস্টিটিউট করলে আমরা আরে মান পেয়ে যাবো। তো এখান থেকে দেখো আমি একদম লাস্ট লাইন থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে একদম লাস্ট লাইনে, যে এখান থেকে এই লাস্ট লাইনে দেখো আমার ছিল পি স্কোয়ার, সো পি স্কোয়ার, এটা পি স্কোয়ারই রাখো, লাস্ট লাইন থেকে দেখাচ্ছি একদম পি স্কোয়ার রাখো প্লাস টুয়াইস পি, এডির পরিবর্তে আমরা লিখবো কিউ কজ আলফা, এডির মান দেখো কিউ কজ আলফা, সো এখানে লিখবো আমি কিউ কজ আলফা প্লাস এডি স্কোয়ারের পরিবর্তে লিখবো কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে লিখবো কিউ স্কোয়ার, বিডি স্কোয়ারের পরিবর্তে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এই যে আমি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে দেখো এভাবে দেখা যায় পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা প্লাস এখান থেকে আর এখান থেকে যদি কিউ স্কোয়ার কমন নেই তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা থাকে, এখান থেকে লেখা যায় পি স্কোয়ার প্লাস এখানে এটার মান যেহেতু 1, এটা ভ্যালু যেহেতু 1, তাই এখানে শুধু থাকে কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। মনে করে দেখো এটা হচ্ছে আমরা লিখেছিলাম আর স্কোয়ারের পরিবর্তে, এখানে দেখো যে আর স্কোয়ার, তো এখানে আমরা আর স্কোয়ার লিখতে পারি, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু, অতএব আমরা এখান থেকে আর লিখতে পারি, অতএব আর লিখতে পারি আমি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। সো তোমাদের রিকোয়েস্টের সাপেক্ষে আমি সূত্রটা প্রমাণ করে দেখালাম, যার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ আলফা। ক্লাস কিন্তু শেষে দেখো তোমরা এখানে আর এর মান, সবাই এই সূত্রটা প্রমাণ করার চেষ্টা করবে বাসায়। লাস্টের লাইনের আগের লাইনটা আরেকবার একটু বলো। আচ্ছা লাস্ট লাইনে আগের লাইনে হচ্ছে তোমার এখানে পি স্কোয়ার ছিল, দেখো পি স্কোয়ার লিখেছি, টুয়াইস পি কিউ কজ আলফা ছিল, টুয়াইস পি কিউ কজ আলফা লিখেছি, এখানে কিউ স্কোয়ার আর হচ্ছে তোমার এই সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটার পরিবর্তে জাস্ট আমি 1 ব্যবহার করেছি, আর যে কিউ স্কোয়ার এটাই এভাবে আসছে এই লাইনটা, বুঝতে পারছো তুমি? ভাইয়া চিত্র হতে যে প্রমাণটা করছেন স্যার, ভাই ওইটা একটু দেখাবেন, এটা লিখতে পারি না আর কি। হ্যাঁ এই যে এখান থেকে তুমি না স্ক্রিনশট ভাই দিয়ে দেখো, না ভাই পিছনে ওই অপর পৃষ্ঠে। অপর পেজে এই যে এটা, জি ভাই উপরেরটা, হুম, উপর এটা জাস্ট উপরেরটা। মানসা। আচ্ছা, এটা সুন্দর করে প্রমাণ করে দেয়া আছে আমাদের গ্রুপে, তুমি ওখান থেকেও নিতে পারো। হ্যাঁ এটা পেজে খুব সুন্দরভাবে প্রমাণ করে দেওয়া আছে আমাদের গ্রুপে, সো তোমরা এখান থেকে নিয়ে নিবা। আচ্ছা সো এখানে দেখো টোটাল আমরা যে হ্যান্ড আর নোট এর গুলো ভ্যালুটা আমাদের বের করে, গ্রুপে দেয়া হয়, তোমরা নিয়ে নিও, তোমাদের নোট করতে হবে না এক্সট্রা করে। তাও তোমরা লেকচার সময় নোট নিবা, আজ তোমাদের নোট দেওয়া হবে বাট লেকচার সময় নোট নিবা, তাহলে এটা ভালো। ভাইয়া সাইন আলফা আর কজ আলফাটা কিভাবে লেখছেন এটা একটু বুঝাই দেন। সাইন আলফা দেখো এই চিত্র থেকে, দেখো তুমি দেখো এই চিত্র থেকে এডি বাই এবি, এটা কি ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই অতিভুজ, তাহলে কি এটা কজ হ্যাঁ আলফা, এডি বাই এবি ইকুয়ালস টু কজ আলফা। এবিডি আমি একটু আর বলি, এবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা লিখছি আর কি। জি ভাই বুঝছি ভাই। হ্যাঁ আচ্ছা, সো কিন্তু দেখো এখানে যে আমি আর এর মানটা বের করেছি, আর এর মানটা কি আসলে, আর এর মানটা হচ্ছে এই যে সামান্তরিক কর্ণ যে আট আছে ওই আর, সো ওই আর এর মানই তো আমাদের দরকার। সো এই আর এর মান বলতো কি নির্দেশ করছে, সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য নির্দেশ করছে, আর সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য মানেই হচ্ছে আমাদের লব্ধির মান। আর লব্ধির দিক নির্ণয় যে সূত্র, সেটা আসলে আমরা প্রমাণ করবো না, প্রমাণ করতে গেলে আসলে আমরা পরে আসলে কোনো কিছু পড়তে পারবো না, কারণ এমনি কষ্ট সময় চলে গেছে। তো ডিরেকশন হচ্ছে জাস্ট আমাদের দরকার নাই আপাতত এই লেকচারের জন্য, তারপর যদি কখনো দরকার তাহলে আমি তোমাদের ডিরেকশনটা একটু দেখিয়ে তারপর শুরু করবো।
তো এগুলো ছিল আমরা মোটামুটি আগের লেকচার এগুলা। এখন আমরা আজকে যে লেকচার 2 আসলে যেখান থেকে শুরু করার কথা ছিল, তো সেখান থেকে শুরু করবো। তো আমাদের লেকচার 2 আমাদের যেখান থেকে শুরু করার কথা ছিল, লেকচার 2 তে ফার্স্ট আমি পড়াতে চাচ্ছিলাম হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর যে তোমার অক্ষের সাথে কিভাবে কোণ উৎপন্ন করে, একটা ভেক্টর যে তোমার অক্ষের সাথে কোণ উৎপন্ন করে সেই কোণ কিভাবে প্রডিউস হয় এবং সেই কোণের ভ্যালু বা কত সেটা কিভাবে আমরা বের করবো। সো সিমিলারলি আগের মতোই ফার্স্টে আমরা দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে জিনিসটা দেখবো। ত্রিমাত্রিক তল আসলে এভাবে বোঝানো যায় না। ত্রিমাত্রিক তল আসলে 2D প্লেনে ত্রিমাত্রিক তল, আর এই অনলাইন ক্লাসে ত্রিমাত্রিক তলটা ওইভাবে বোঝানো যায় না। তারপর আমরা বোঝানোর জন্য চেষ্টা করব, বা ত্রিমাত্রিক তলটা একটু পরে বোঝানোর চেষ্টা করবো। ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে আমরা শুধু মানটা বের করব, আর এগুলো আমরা একটু পরে পরে ক্লাসে দেখবো। আমরা ফ্রাইডেতে একটা এক্সট্রা ক্লাস রাখবো, যাদের লেখনের সমস্যা আছে তাদের জন্য। ওই ক্লাসে তোমরা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবা। আচ্ছা, সো অক্ষের সাথে আমরা যে দ্বিমাত্রিক অক্ষের সাথে চিন্তা করি, তার আগের মতোই এক্স ওয়াই প্লেনে পি একটা বিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্রচলিত নিয়ম অনুসারে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ প্রচলিত নিয়ম অনুসারে। পি বিন্দুর কোঅর্ডিনেট যেহেতু এক্স ওয়াই, তাহলে এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স এক্স, এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স ওয়াই, আবার এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স এক্স, এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স ওয়াই। এবার দেখো পি বিন্দু যেহেতু এই এক্স ওয়াই প্লেনে অবস্থিত, তাহলে তাহলে হচ্ছে ওপি ভেক্টরটা, ওপি যে একটা ভেক্টর রাশি, এই ওপি ভেক্টরটা তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করছে। তাহলে তাহলে ওপি যে ভেক্টরটা সেটা আমরা কিভাবে প্রকাশ করব? সেটা আমরা প্রকাশ করতে পারি এইভাবে, এক্স অক্ষ বরাবর কোঅর্ডিনেটের মান হচ্ছে পজিটিভ এক্স, একক ভেক্টর আই ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর ই হচ্ছে আমার ওয়াই, কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর প্রকাশ। দেখো এখানে লিখে রাখছি ভেক্টর প্রকাশ, এটা কিন্তু ভেক্টর প্রকাশ। আর আমরা যদি ওপি ভেক্টরের মান বের করতে চাই, ওপি ভেক্টরের মান হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্য। সোপি বাহুর দৈর্ঘ্য কত? দেখো এইটা 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 এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমরা যে ওপি ভেক্টরের মান প্রকাশ করতে চাই, মান বের করতে চাই, এরা মান মানে হচ্ছে ওপি ভেক্টরের ওপি বাহুর দৈর্ঘ্য। সো ওপি বাহুটা যেহেতু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই মডুলাস অফ ওপি বা ওপি বাহুর দৈর্ঘ্য বা ওপি ভেক্টরের মান ইকুয়ালস টু এ বাহু স্কয়ার তার উপর রুট ওভার। কারণ অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সেখান থেকে শুধু আমি যদি অতিভুজের মানটা বের করতে চাই, ওপি ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, সো দেখো এই ওপি ভেক্টরটা আমাদের মেন বিষয় হচ্ছে এখানে অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে হিসাব করবো সেটা। সেখানে ওপি ভেক্টরটা ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর ওপি ভেক্টরটা ধরো ওয়াই অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে ওপি ভেক্টরটা যেহেতু তোমার এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাই আমরা লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এক্স, সো ভূমি, আর অতিভুজ হচ্ছে ওপি। অতিভুজ ওপির পরিবর্তে আমরা লিখতে পারি, ওপির মানটা দিয়ে দিতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এটা হচ্ছে আমার এক্স এর সাথে উৎপন্ন কোণ। আর যদি আমি ওয়াই এর সাথে উৎপন্ন কোণ হিসাব করতে চাই, যে ওয়াই এর সাথে উৎপন্ন করতে হিসাব করতে চাই, তাহলে দেখো cos আলফা ইকুয়ালস টু এই আলফা কোণের রেসপেক্টে ওয়াই হচ্ছে আমাদের ভূমি, এই আলফা কোণের রেসপেক্টে ওয়াই হচ্ছে আমাদের ভূমি, সেখানে হচ্ছে ভূমি ওয়াই বাই, দেখো এইটা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণের বিপরীত হচ্ছে ওপি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সো ওপির দৈর্ঘ্য হচ্ছে আমার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো এটা যদি শর্টকাট হিসেবে লিখতে যাই, তাহলে থিটা ইকুয়ালস হচ্ছে আমার cos ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এটা হচ্ছে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স y ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার মনে রাখার উপায় কি, যে এই সূত্রটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এভাবে, যে অক্ষের সাথে কোণ হিসাব করতে চাও সেই অক্ষের মানটা উপরে। যেমন আমি এখানে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে চাই, তার জন্য থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এক্স এর মান উপরে ডিভাইডেড বাই ভেক্টরের মান। যেমন এখানে ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভেক্টরের মান। আর ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই, তাহলে ওয়াই ডা উপরে cos ইনভার্স দিবা, ওয়াই ডা উপরে ডিভাইডেড বাই রুট ওভার এই ভেক্টর মান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, সেটা এই হলো আগেরটা আমাদের একটু রাখেন, আমি দ্বিমাত্রিক। একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ, একটু wait।
এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রে। Yes. তো আমরা যে জিনিসটা একটু ত্রিমাত্রিক হিসাব করতে চাই, তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখো আগের মতোই আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস আছে যারা পরস্পর 90 ডিগ্রি অ্যালাইন। সো এখানে একটা যে স্ক্রিনশটটা কোনো একটা নিতে বিন্দু পারেন আছে। নিছি ও ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এখানে পি একটা ভেক্টর যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ওপি ভেক্টর যেহেতু এই ভেক্টর বরাবর একটি অবস্থান ভেক্টর নির্দেশ করছে, তাহলে ওপি ভেক্টরকে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এভাবে প্রকাশ করতে পারি, যা হচ্ছে আমাদের ভেক্টর প্রকাশ। আর এই ভেক্টরের মান সেই দ্বিমাত্রিক ভেক্টরের মতোই ওপি ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা হচ্ছে ভেক্টরের মান। So, একজন আপু প্রশ্ন করেছিলেন যে ওপি ভেক্টর এর মান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার কিভাবে হলো। So, আমি আপুকে বলবো তুমি একটু ধৈর্য রাখো, আমরা পরবর্তী ক্লাসে এটার অ্যান্সারটা দিব। এই ক্লাসে আমরা দিচ্ছি না, সেই ক্লাসে আমরা এটার অ্যান্সার দিব, পরবর্তী ক্লাসে এর অ্যান্সারটা তুমি অবশ্যই পাবা। সেটা এখন পড়ানোর এখনো সময় আসে নাই, জাস্ট তুমি এটা শুধু মেনে নাও। দেখো ইন্টারমিডিয়েটে তোমাদের দেখা যায় কি অনেক কিছু মেনে নিতে হয়, মানে অনেক কিছু বোঝা যায় না বা অনেক কিছু বোঝানোর পরেও বুঝতে বুঝতে অনেক সমস্যা হয়। তখন কি করতে হয়, মেনে নিতে হয়, মেনে নেওয়া ছাড়া আসলে উপায় থাকে না। হয় কি যে অনেক সিলেবাস শর্টকাট করে আমাদের ইন্টারমিডিয়েটে দিয়ে দেওয়ার কারণে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়। যেমন একটা মাছকে পুকুর থেকে যদি সমুদ্রে ফেলে দাও তাহলে কেমন একটা অবস্থা হয়। সো ইন্টারমিডিয়েট আসলে এতগুলা বই আর এত সিলেবাস আসলে আমাদের থাকে না, মানে আহ আহ, বোঝানোর মতো আর কি, মানে অনেক, মানে আমরা 9টা তো একদম ফুল বই পড়ে আসছি। তো তার জন্য আমাদের ইন্টারমিডিয়েট না সব পড়ে ফেলবো, সব করবো, সবকিছু করবো, এরকম একটা থাকে। তো আসলে টেন্ডেন্সি থাকা ভালো, কিন্তু পরবর্তীতে দেখবো আসলে এত কিছু হয়ে ওঠে না, বা এটা আসলে আমাদের দরকার হয় না। তুমি আপুকে বলবো তুমি একটু ধৈর্য রাখো, আমরা পরবর্তী ক্লাসে অ্যান্সার অবশ্যই দেবো। আচ্ছা, আগের মতোই ওই দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা যেমন এক্স অক্ষের সাথে কিভাবে কোণ উৎপন্ন করে সেটা যেমন আমরা বের করেছি। ধরো এটা যদি এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স তো দিতে দেওয়া লাগে। দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোনো কজ ইনভার্স, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোনো কজ ইনভার্স, জেড অক্ষের সাথে উৎপন্ন কোনো, হ্যাঁ কেউ নাই ওনে, এই সামনে সর। আচ্ছা, সো আমরা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোনো দেখো কত, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোনো কজ ইনভার্স, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোনো কজ ইনভার্স, জেড অক্ষের সাথে উৎপন্ন কোনো কজ ইনভার্স। এবার এক্স অক্ষের আমি যদি উৎপন্ন কোণের মান কত এটা যদি বের করতে চাই, তাহলে এক্স এর কোঅর্ডিনেট উপরে দেওয়া লাগবে। সো এক্স এর মানটা উপরে দাও, আর নিচে হচ্ছে এই ভেক্টরের ভ্যালুটা, এই ভেক্টরের যে ভ্যালু আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। সো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা আলফা বিটা ওয়াই অক্ষের গামা সাথে, ফিগারে একটু আঁকিয়ে দাও, ওরা হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা আলফাটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বিটাটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, গামাটা হচ্ছে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। আলফাটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওপি সবগুলো ভেক্টরটা কোণ এক্স অক্ষের অবশ্যই সাথে পি যে এর কোণ, সাথে। হ্যাঁ সবগুলো কোণ এক্স অক্ষের সাথেই। সো আর ওয়াই এর সাথে উৎপন্ন কোণ বিটা কস্ট হচ্ছে, এটা যদি বের করতে চাই তাহলে ওয়াই কোঅর্ডিনেট উপরে, ওয়াই কোঅর্ডিনেট এখানে কত এই ভেক্টরে পজিটিভ ওয়াই, মনে রাখবা যদি নেগেটিভ ওয়াই থাকে তাহলে কিন্তু নেগেটিভ সহায় দেওয়া লাগবে। সো নেগেটিভ ওয়াই যদি থাকে, সো একদম প্রশ্ন করেছো মানটা কিভাবে হলো ভাইয়া। সো মানটা কি, এটা ত্রিমাত্রিক ক্ষেত্রে বুঝতে চাচ্ছ না দ্বিমাত্রিক ক্ষেত্রে বুঝতে চাচ্ছ? আমি তোমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রে বোঝাই, ত্রিমাত্রিক ক্ষেত্রটা পরবর্তী ক্লাসে বোঝানো হবে। আজকে শুধু দ্বিমাত্রিক ক্ষেত্রে যে মানটা বুঝতে পারো নাই, যে মানটা কিভাবে হলো। ধরো এটা একটা সরলরেখা, তুমি ভেক্টর হিসেবে চিন্তা করলে একটু কঠিন লাগবে। ধরো ওপি একটা সরলরেখা, এই ওপি সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ আছে এটা আমরা বের করতে চাই। তার মানে কি এই থিটা কোণের মানটা বের করতে চাই। এই থিটা কোণের মান যদি বের করতে চাই তাহলে দেখো cos থিটা, এই cos থিটা ইকুয়ালস টু ভূমি এক্স এর মান ডিভাইডেড বাই অতিভুজ, এই ওপি এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ। তাহলে ওপির মান আমরা তো জানি ভেক্টরের মান ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে দেখো থিটার মানটা বের হয়ে গেল। আর সেখানে তো এক্স এবং ওয়াই না, ধরো পি এর তো একটা ভেক্টর হিসেবে দেওয়া থাকবে, যেমন এখানে ধরো দেওয়া থাকতে পারে যে পি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ হলে, যে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ হলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তখন আমরা কি লিখবো, থিটা ইকুয়ালস টু লিখবো তখন cos ইনভার্স 4 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা লিখবো। বুঝতে পারছো? এটা আসলে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই হচ্ছে জেনারেলাইজ করার জন্য যে এক্স ওয়াই থাকতে পারে, বাট এটা আসলে এক্স ওয়াই ওইভাবে না। আচ্ছা, তো আর ওয়াই এর সাথে উৎপন্ন কোণ যদি বিটা হয়, যে ওয়াই এর সাথে উৎপন্ন কোণ যদি বিটা হয়, ধন্যবাদ তুমি বুঝতে পারছো সেজন্য ধন্যবাদ। তোমার
কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা, আমরা সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো আমরা আসলে 1.5 ঘন্টার মধ্যে আমরা আসলে যে প্ল্যান করে আসি এইগুলো পড়াবো, সো ওইগুলো যদি শেষ করতে না পারি তা আমাদের কোনো প্রবলেম নাই, বাট যা পড়াচ্ছি সেটা যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, সেটা আমাদের মেইন টার্গেট। আমাদের এরকম টার্গেট নেই যে 5 ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেওয়া লাগবে, আমাদের এরকম কোনো টার্গেট নেই। আমরা টার্গেট নিয়ে পড়াই যেন তোমরা যা পড়ছো অ্যাটলিস্ট ভালোভাবে বুঝতে পারো, এটা আমাদের মেইন প্রত্যাশা, এটা আমরা চাই তোমাদের কাছ থেকে। সো আমরা ওয়াই খবরের মান যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা ফার্স্টে ওয়াই লিখবো, উপরে ওয়াই লিখবো, তারপর সেই ভেক্টরের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। আর আমরা যদি জেড অক্ষ বরাবর কোণের মান বের করতে চাই তাহলে গামা ইকুয়ালস টু জেড অক্ষ বরাবর মান, যেমন পজিটিভ জেড, এখানে জেড অক্ষ বরাবর মান হচ্ছে পজিটিভ জেড, সেই পজিটিভ জেড লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার রাখবো, ঠিক আছে? ভাইয়া সেটা হচ্ছে আমাদের আগের ত্রিমাত্রা। ক্লাসে তো থিটা আরেকটা সূত্র বলছিলেন। না, ওটা হচ্ছে তোমার লব্ধির দিক। তুমি যেটা কোশ্চেনটা করছো সেটা হচ্ছে যে এটা বলছো যে tan থিটা ইকুয়ালস টু হ্যাঁ পি হ্যাঁ sin আলফা, এটা বলছো না? হ্যাঁ। হ্যাঁ, এটা বলছো তো, তাই না? সো এটা না, এটা হচ্ছে লব্ধির দিক। আমরা কি এখন লব্ধির দিক পড়াচ্ছি? এটা তো লব্ধির দিক না, এটা হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে হিসাব করতে হয়। একটা হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ, আর একটা হচ্ছে লব্ধির কোণ। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? বুঝছি। হ্যাঁ, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে প্রশ্ন করো। বুঝতে পারছো তুমি? হুম। আচ্ছা, সো এখন আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম, দেখো তোমরা দিতে পারছো যে চিত্রের ন্যায় যদি দুটি উপর কাজ করলে তাদের লব্ধির মান বের করো। মানে চিত্রের ন্যায় দুইটা লব্ধির উপর কাজ করছে, তাদের লব্ধির মান বের করো। কোশ্চেনটা তোমাদের কাছে অনেক ইজি, মানে ইজি লাগতে পারে। যেমন এদিকে 100 নিউটন একটা ফোর্স কাজ করছে, এদিকে 50 নিউটন একটা ফোর্স কাজ করছে, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সো লব্ধির মান দেখো, এখানে একটা হিন্স দেওয়া আছে, লব্ধির মান নির্ণয়ের সূত্র। এই হিন্সটা আমরা একটু আগে প্রমাণ করে আসছি, আগের ক্লাসে পড়িয়েছি। So r equals root over p square plus q square plus 2sp cube cos alpha. এখন আমাদের মধ্যে অনেকে ভাবছি p এর মান আমরা কত ধরবো, 100 নিউটন ধরবো। ওকে ফাইন, p এর মান আমরা 100 নিউটন ধরলাম। আবার একজন ভাবছি q এর মান আমরা 50 নিউটন ধরবো, ঠিক আছে, q এর মানও 50 নিউটন। আবার ভাবছি যে আলফা মান ইকুয়ালস টু 120 নিউটন, 120 ডিগ্রি বসিয়ে দিব, তাই তো আমাদের প্রশ্ন শেষ, অ্যান্সার পেয়ে যাবো। বাট আসলে কোশ্চেনটা এতটা ইজি না, বা কোশ্চেনটা আসলে অন্য কিছু চিন্তা করে দেওয়া হয়েছে। এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসছিল, এটা একটা কোশ্চেন। সো দেখো এখানে সমস্যাটা কি নিয়ে, সমস্যাটা হচ্ছে আলফার মানটা নিয়ে। বুঝতে হবে আলফা কি আসলে 120 ডিগ্রি। দেখো আমি যদি জিনিসটা একটু অন্যভাবে বোঝাতে চেষ্টা করি, আলফা মান কিন্তু কখনো 120 ডিগ্রি না। আমি যদি এই ভেক্টরটা তো এই বরাবর কাজ করছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ডিরেকশনটা, এই ভেক্টরটা দেখো, এই যে এই বরাবর কাজ করছে, এই ভেক্টরটা এই বরাবর কাজ করছে। এই ভেক্টরটা যেহেতু এই বরাবর কাজ করছে, আমি যে এই ভেক্টরটা একটু বাড়াই, ধর আমি এই ভেক্টরটা লাল কলম দিয়ে এই পর্যন্ত বাড়ালাম, এই ভেক্টর ডিরেকশন এই দিকে, তার মানে এটার ডিরেকশন এই দিকে। এটা যেহেতু 100 নিউটনের ফোর্স এদিকে, তাহলে এটা 100 নিউটন। এই কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে দেখো এবার আলফার মান কি, আলফার মান কি এবার 120 ডিগ্রি হলো। আলফার মান কিন্তু 120 ডিগ্রি নয়। এই 100 নিউটন আর 50 নিউটন দুইটা ফোর্স, দেখো 100 নিউটন ফোর্স এদিকে, 50 নিউটন ফোর্স কিন্তু আসলে এদিকে, কিন্তু তোমাকে কিন্তু দেখানো হচ্ছে এইদিকে। এইদিকে বলতে কি ডিরেকশন তো এইদিকেই, তাই না? সো এদের মধ্যবর্তী কোণ কিন্তু কখনো 120 ডিগ্রি নয়, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো তোমরা যে 120 ডিগ্রি ভাবছো তারা হচ্ছে ভুল ভাবছো, 120 ডিগ্রি নয়। এখন প্রশ্ন হচ্ছে 120 ডিগ্রি হলে কিভাবে চিত্রটা দেওয়া থাকতো। 120 ডিগ্রি হলে দেখো চিত্রটা যে ঠিক এভাবে দেওয়া থাকতো। তাহলে ধরো এখানে একটা বল রাখা আছে, একটা 100 নিউটনের ফোর্স এদিকে কাজ করছে, 50 নিউটনের ফোর্স এদিকে কাজ করছে, এবং তখন যদি তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকতো 120 ডিগ্রি, তখন আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি হতো। ভেক্টর গুলো তখন আসলে আলফা ইকুয়ালস, বিপরীত দিকে কাজ করে, এটা বেসিক জিনিসটা বুঝতে হবে সবার। সো তখন হচ্ছে আলফা আর ইকুয়ালস টু এটা আরেকবার একটু 120 বলেন, ডিগ্রি হতো। কি দিকে কাজ করে? হ্যালো। হ্যাঁ, সো বিপরীত দিকে বলতে আসলে তোমার আদি বিপরীত ভেক্টর, দিকে হ্যাঁ আসলে আদি বলতে, ভেক্টর শেষ ভেক্টরের বেসিকটা জানতে হবে তোমাদের। আচ্ছা, সো মানে আমি যেটা তোমায় বলছি যে আসলে এখানে মধ্যবর্তী কোণ যে 120 ডিগ্রি নয়, মধ্যবর্তী কোণ যে তোমার 60 ডিগ্রি, তুমি কি এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আর 120 ডিগ্রি কোণ হলে ভেক্টরটা কোন দিকে কাজ করতো, যেমন একটা 100 নিউটনের ফোর্স এদিকে কাজ করা লাগতো, 50 নিউটনের ফোর্স এদিকে কাজ করা লাগতো, তখন এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হতো। তুমি এটা বুঝতে পারছো 120 ডিগ্রি আর 60 ডিগ্রি কিভাবে হয়েছে? হ্যাঁ আচ্ছা, বুঝছি, এটা বুঝছি। তাহলে হ্যাঁ, তাহলে এনাফ। আমরা পরবর্তীতে যখন আমরা এগুলো নিয়ে পরবর্তী আরো বেশি ডিসকাশন করব তখন আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। জাস্ট এখানে তুমি যদি পি এর মান 100 নিউটন, কিউ এর মান 50 নিউটন আর আলফা এর মান ইকুয়াল টু 60 নিউটন বসাও, তাহলে তুমি এই ম্যাথটার অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ডিউ অবজেক্টিভ কোশ্চেন। তো দেখো
অ্যাডমিশন টেস্টে কি হয়, বইয়ের কোশ্চেনই আসে, জাস্ট বইয়ে যেরকম আছে তার চেয়ে একটু ডিফারেন্ট টাইপ আসে, মানে তোমাদের একটু নিজের মতো করে চিন্তা করতে হবে। যেমন অনেকে কিন্তু এটা আলফা মান 120 ডিগ্রি দিয়ে করবে, আমি কিন্তু 100% গ্যারান্টি তোমার মধ্যে অলমোস্ট 99% স্টুডেন্ট যারা ক্লাস করছো তাদের মধ্যে আলফা মান 99% স্টুডেন্ট 120 ডিগ্রি ভাবছো, তাই না? কিন্তু আসলে কিন্তু আলফা মান 120 ডিগ্রি নয়, আলফা মান কিন্তু 60 ডিগ্রি। একটু ট্রিকি, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, পরবর্তী আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো এই ম্যাথটাতে আমরা যে ট্রিক্স কাজে লাগিয়েছি সেটা হচ্ছে ভেক্টর স্থানান্তর। তো এই ম্যাথটাতে আমরা যে ট্রিক্স কাজে লাগিয়েছি সেটা হচ্ছে, হ্যাঁ একজন ভাই কোশ্চেন করেছো, আমি নামটা দেখতে পাই নাই, তুমি কোশ্চেনটা প্লিজ আবার করো। আচ্ছা, ভেক্টর স্থানান্তর, এখানে যে ট্রিক্সটা কাজে লাগানো হয়েছিল অ্যাডমিশন টেস্টে সেটা হচ্ছে ভেক্টর স্থানান্তরের শর্ত। তো একটা ভেক্টর কিভাবে স্থানান্তর করা যায় বা শিফট করা যায়, প্রত্যেকটা পেজ এখানে পেজ নাম্বার দেওয়া আছে 3, এখানে দেখো এটা 2 নাম্বার পেজ, 2 নাম্বার। সো আমরা ওই পেজ বরাবর যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা থাকলে ওই পেজ উল্লেখ করে একজন করতে পারো। কোশ্চেন 2 করছে নাম্বার পেজ। যে হ্যাঁ, কি একই কোশ্চেন? দিক হলে পরবর্তী সম্পর্ক কোণ আর বিপরীত হলে অন্তর্বর্তী কোণ কিনা, এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, এটা আসলে সম্পর্কণ আর এই সম্পর্কণের প্রশ্ন কিনা সেটা, আর এটা তোমাদের ডিরেকশন দেখে বুঝতে হবে। আসলে তুমি যে বলছো একই দিকে হলে, ভেক্টরগুলো কিন্তু আসলে একই দিকে নাই। 100 নিউটনের ফোর্সটা, 100 নিউটনের ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এই দিক, একটা হচ্ছে এই দিক, আর আরেকটা 50 নিউটনের ফোর্স হচ্ছে এই যে এই দিক, এই দিক। তো এটা কিন্তু কখনো একই দিকে না। আবার যখন হচ্ছে বিপরীত দিক, তুমি যখন বলছো একই দিক হলো সম্পর্কণ, সেটা কিন্তু আসলে একই দিকে না, এটা কিন্তু একটা ডিরেকশন হচ্ছে এই দিক, আরেকটা ডিরেকশন এই দিক। আবার যখন হচ্ছে বিপরীত দিক, এটা কিন্তু বিপরীত দিকে না, একটা ডিরেকশন হচ্ছে এই দিক, আরেকটা ডিরেকশন এই দিক। ধরো বিপরীত দিক আমরা কাকে বলি, যখন একটা ভেক্টর এই দিকে কাজ করছে দুইটা তার ভেক্টর ঠিক আদি বিয়োগ অপোজিট সাইডে, সমান। হ্যাঁ ধরো ঠিক তার বিপরীত সাইডে, যেমন একটা ভেক্টর, ধরো এই ভেক্টর যদি এদিকে কাজ করে তাহলে এর বিপরীত ভেক্টরটা ঠিক তার বিপরীত দিকে, যেমন এর দিকে কাজ করতে হবে, তখন আমরা মাইনাস এ ভেক্টরটা নির্দেশ করবো, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর একই দিকে যদি কোনো ভেক্টর কাজ করে, ধরো এটা আমার দিকে একটা এ ভেক্টর কাজ করছে, আমি যদি বলতে চাই আরেকটা ভেক্টর এর দিকেই কাজ করে, তাহলে আরেকটা ভেক্টর যদি বলি যে বি ভেক্টর এর দিকে কাজ করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হতে হবে 0 ডিগ্রি। বাট এই যে এই কোশ্চেন দেখো, এটা কিন্তু একই দিকে না, এদের মধ্যে দেখো কোণ 60 ডিগ্রি, তাহলে কি এই 100 নিউটন আর 50 নিউটন কি একই দিকে? বাট তুমি যে কোণের কথা বলছো সেই কোণটা ঠিক আছে, জাস্ট তোমার শুধু ডিরেকশন বুঝতে হবে যে কোন দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। আর আমি তো বলছি যে এই দিক বরাবর আসছে তুমি 60 নিউটন, আর যদি 120 নিউটন যদি আমি কোনটা হইতো, তাহলে 120 নিউটন হচ্ছে এই দিক বরাবর। ভাই আচ্ছা, ঠিক এটার পিছনে পেজটা আরেকবার একটু দেখান। হ্যাঁ এটার পিছনে পেজ, হ্যাঁ এটা হচ্ছে তোমার একই দিকে, যেটা একদিকে কাজ করলে তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে। আর যদি বিপরীত দিকে কাজ করে তাহলেও 0 ডিগ্রি। হ্যাঁ না না, বিপরীতে কাজ করলে যেটা মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, যেটা এখানে লিখে রাখছি 180 ডিগ্রি হতে হবে। একই দেখো দিকে কাজ করলে বিপরীত কি দিক, হবে? হ্যাঁ এই দেখো একটা ভেক্টর এদিকে কাজ করছে এ ভেক্টর, আর যদি তার বিপরীত দিকে, যেমন ঠিক তার অপোজিটে মাইনাস এ ভেক্টর দ্বারা যদি আমি বিপরীত ভেক্টর নির্দেশ করি, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। সো এবার হচ্ছে ভেক্টর, আমরা এই ম্যাথটাতে যে ট্রিক্স কাজে রেখেছি সেটা হচ্ছে ভেক্টর স্থানান্তর। সো ভেক্টর স্থানান্তরের দুইটা শর্ত আছে। ভেক্টর, যদি তুমি কোনো ভেক্টর স্থানান্তর করতে চাও তাহলে হচ্ছে তার ভ্যালুটা আনচেঞ্জ রাখতে হবে। সো ভেক্টর, যদি কোনো ভেক্টর স্থানান্তর করতে চাও তাহলে তার ভ্যালুটা অবশ্যই আনচেঞ্জ রাখতে হবে, ভ্যালু চেঞ্জ করা যাবে না। আর ডিরেকশনও আনচেঞ্জ করতে হবে। ধরো এটা একটা ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টর, আমি এই এ ভেক্টরকে আমাদের এই দ্বিমাত্রিক প্লেনে যে কোনো জায়গায় শিফট করতে পারি। আমি ইচ্ছা করলে ভেক্টরটা এখানেও শিফট করতে পারি, এখানেও শিফট করতে পারি, এখানেও শিফট করতে পারি, এখানেও শিফট করতে পারি, ইভেন এখানেও শিফট করতে পারি। বাট শিফট করার সময় মাথায় রাখতে হবে যেন ভেক্টরটার ভ্যালু আনচেঞ্জ থাকে আর ভেক্টরটার ডিরেকশন আনচেঞ্জ থাকে। তুমি যদি ভেক্টরটা এখানে শিফট করো তাহলে ভেক্টরটা এই বরাবর রাখতে হবে, যেমন এই এ ভেক্টর ডিরেকশন আমার এই বরাবর, তাহলে আমি যে ভেক্টর শিফট করছি সেই ভেক্টরের ডিরেকশনও এই বরাবর থাকতে হবে। এখানে শিফট করলে এখানে এ বরাবর রাখতে হবে। আমি যদি ভেক্টরটা এখানে শিফট করতে চাই এই ভেক্টরটা, তাহলে আমি এই বরাবর দিতে হবে। আমি যদি ভেক্টরটা এখানে শিফট করতে চাই তাহলে এই বরাবর দিতে হবে। এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা আমাদের শিফট এ ভেক্টর, আর এটা আমাদের শিফট এ ভেক্টর। বাট তুমি যদি চাও আমি এই বিন্দুতে শিফট করব, এই বিন্দুতে তুমি যদি এইভাবে শিফট করো আর যদি বলো যে এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে কিন্তু হবে না। এটা এ ভেক্টর, এই গিভেন এ ভেক্টর রেসপেক্টে তুমি যে শিফটেড এ ভেক্টর এটা আঁকছো, এটা কিন্তু তোমার ভেক্টর স্থানান্তরের ডিরেকশন লটা মানে নাই। ধরো মানে কি আছে, ধরো আমরা একটা জিনিস ছিলাম যে 100 নিউটনের একটা ফোর্স একটা ভেক্টর, এখন তুমি ভেক্টরটা এখানে শিফট করো যে 100 নিউটন,
ঠিক আছে, এটা শিফটেড ভেক্টর হইছে এই ভেক্টরে। আর তুমি যদি এরকম একটা এখানে যদি দেখো যে 100 নিউটন, এটা দেখো এই ভ্যালুটা আনচেঞ্জ আছে, ভ্যালু আনচেঞ্জ আছে, ফার্স্ট কন্ডিশনটা মানছে, বা সেকেন্ড কন্ডিশন যেটা ডিরেকশন আনচেঞ্জ, দেখো ডিরেকশনটা কিন্তু তুমি চেঞ্জ করে দিছো। 100 নিউটনের গিভেন ভেক্টর ডিরেকশন হচ্ছে এদিকে, আর তুমি চেঞ্জ করে ডিরেকশন দিয়ে দিছো এদিকে, সেটা হচ্ছে ভেক্টর স্থানান্তর। সো এই ম্যাথটা করলাম, ফার্স্টে যে ম্যাথটা করলাম আমাদের যে কোণের যে সমস্যা ছিল এই ম্যাথটা, আর ভেক্টর স্থানান্তরের শর্ত, এই শর্তগুলো পড়ানোর পিছনে, এই দুইটা জিনিস পড়ানোর পিছনে আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র যেন ভালোভাবে বুঝতে পারি। আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা ভালোভাবে বুঝতে চাই। আমরা প্রথম ক্লাসে ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে খুবই সুন্দর করে আলোচনা করেছি, সো এটা আমাদের শেষ। আমরা আজকে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করেছি। সো আমরা এখন ভেক্টরের ত্রিভুজ সূত্রটা ভালোভাবে বুঝতে চাই, তো তার জন্য আমরা পড়লাম ভেক্টর স্থানান্তর আর এই কোণের ব্যাপারটা। আচ্ছা, প্রথম দিন যারা ক্লাস করেছো তাদের হয়তো একটা কথা মনে আছে, আমি ভেক্টর এই সংযোজন সূত্র পড়ানোর সময় বলছিলাম যে ভেক্টর সংযোজনে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এই কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলা সবগুলা সেমই। বুঝলাম যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এই সবগুলা সূত্র আসলে সেম। এখন কিভাবে সেম হয় সেটাই আর কি বলবো। ধরো আমাদের এইদিকে একটা ভেক্টর পি ভেক্টর কাজ করছে, তো এটা আমরা লিখলাম সে পি ভেক্টর। আচ্ছা, আমি একটু ওই পেজে যেতে চাই। আচ্ছা, ধরো এইদিকে আমরা একটা পি ভেক্টর কাজ করছে, পি ভেক্টর এদিকে কাজ করছে, আর কিউ ভেক্টরটা এইদিকে কাজ করছে, এইদিকে কিউ ভেক্টরটা কাজ করছে। আচ্ছা, পি ভেক্টর ডিরেকশন হচ্ছে এইটা, কিউ ভেক্টর ডিরেকশন হচ্ছে আমার এইদিকে। আচ্ছা, আমি দেখো পি ভেক্টরটা চাইলে কি এদিকে শিফট করতে পারি। ধর আমি পি ভেক্টরটা এদিকে শিফট করে দিলাম, পি ভেক্টরটা ধর আমি কালো কলম দ্বারা পি ভেক্টর শিফটেড পি ভেক্টর বোঝালাম, এটা পি ভেক্টর নিলাম। এবার দেখো এই ফার্স্টে শিফটেড টুকু বাদ দাও, শিফটেড টুকু বাদ দাও। আমি দেখো পি ভেক্টরটা এদিকে কাজ করছে, কিউ ভেক্টরটা এইদিকে কাজ করছে। দুইটা ভেক্টর যদি এইভাবে কাজ করে তাহলে কি তাদের লব্ধি এই দিক বরাবর আসবে। এটা একটা সামান্তরিক আঁকা যায়, তাই না? এখানে একটা সামান্তরিক আঁকা যায়, সামান্তরিকটা আমরা আঁকলাম না, সামান্তরিক আঁকা যায়। সামান্তরিকের এই কর্ণের দৈর্ঘ্য আর এটা কি লব্ধির মান নির্দেশ করবে। আচ্ছা, আমি ফার্স্টে পি ভেক্টরটা এখানে শিফট করছি, দেখো আমি শিফটের সব শর্তই মেনে চলেছি। সো পি ভেক্টরের মান আনচেঞ্জ রেখেছি, ডিরেকশন আনচেঞ্জড। আবার দেখো এই আর ভেক্টরটা আমি চাইলে এখানে শিফট করতে পারি, যে কোনো ভেক্টর আমি চাইলে যে কোনো জায়গায় শিফট করতে পারি। যদি আমি আর ভেক্টরটা এখানে শিফট করি, ফার্স্টে পি ভেক্টর এখানে শিফট করেছি, এখন আর ভেক্টরটা, এই যে এই আর ভেক্টরটা আমি এখানে শিফট করব। সো আমি আর ভেক্টরটা এখানে শিফট করছি, আর ভেক্টরটা ধরো আমি এইভাবে শিফট করছি, তাহলে এটা কি আমার আর ভেক্টর। এবার এই কালো কলম দ্বারা চিহ্নিত অংশ, দেখো এই কালো কলম দ্বারা চিহ্নিত যে অংশটা আছে, এই কালো কলম দ্বারা চিহ্নিত যে অংশ, এই কালো অংশটা একটা ত্রিভুজ নির্দেশ করছে, এই ত্রিভুজ নির্দেশ করছে। এই ত্রিভুজের এই পি ভেক্টরটা, এই ত্রিভুজের এই বাহুটা পি বলের মান নির্দেশ করছে। এই কিউ, এই কিউ এর মান, এই কিউটা, এই বাহুটা কিউ বলের মান নির্দেশ করছে। আর ত্রিভুজের এই বাহুটা আর, অর্থাৎ এই বাহু সমান, এই বাহুটা হচ্ছে লব্ধির মান নির্দেশ করছে। আমরা দেখো ফার্স্টে সামান্তরিক সূত্রের মাধ্যমেও লব্ধির মান বের করেছিলাম। আর এখন দেখো আমরা এই ত্রিভুজ, এখন আমরা এই অংশটুকু বাদ দাও। ধরো দুইটা বল পি বল কিউ বল কাজ করছে, তাহলে পি বল এবং কিউ বল যেহেতু কাজ করছে, তাহলে তৃতীয় বাহু এ আর এই ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। আচ্ছা, এবার যদি আমরা এই ত্রিভুজ সূত্রের সাহায্যে, ধর আমরা সামান্তরিক সূত্রের কথা বাদ দিলাম, এর মানে কি দেখো, আমি ত্রিভুজ সূত্র থেকে যদি আর বাহুর মান বের করতে পারি, তাহলে এই আর মানটা আসলে কি নির্দেশ করছে, ভেক্টরের লব্ধির মান নির্দেশ করছে। এর মানে হচ্ছে আমি এই আর এর মাধ্যমেও, এই ত্রিভুজ সূত্রের মাধ্যমেও আমরা ভেক্টরের লব্ধির মান বের করতে পারি। সো লব্ধির মান যদি আমি বের করতে চাই তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি। সো এইটা আমরা এইভাবে লিখতে পারি, আর ভেক্টরের মান হচ্ছে, দেখো আর ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের সমান। আচ্ছা, তো আমরা এখন এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ সূত্রটা দেখতে পাচ্ছ।
এই ত্রিভুজ সূত্রটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ সূত্রটা তোমাকে বলছে যদি দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু হাইলাইট করা আছে, সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূত্রিত করা হলে একই ক্রমে মানে দুটি ভেক্টরকে, যেমন পি ভেক্টর আছে এইদিকে, কিউ ভেক্টর আছে এইদিকে, এ দেখো একই মান একই ক্রমে মানে বলতে একই মানে বলতে কি বোঝায়, যেমন এটা যদি একটা ফোর্স ভেক্টর হয় তাহলে কি করে একটা কি ভেক্টর হতে হবে, ফোর্স ভেক্টর হতে হবে। ধরো একটা ফোর্স ভেক্টর একটা সরণ ভেক্টর, তাহলে কি তাদের লব্ধি পাওয়া যাবে? তাদের লব্ধি পাওয়া যাবে না। সো লব্ধি বের করার জন্য তোমাদের একটা 100 নিউটন লাগবে আর একটা 50 নিউটন লাগবে। তো তুমি যদি 100 নিউটন আর 50 নিউটন না নাও তাহলে তো এটা লব্ধি পাবে না, তাই না? সো এবার ধরো একই ক্রমে মানে উদ্দিকে, একই দিকে কি বলতে কি বোঝায়, এখানে কি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডিরেকশন কি একই? না, এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডিরেকশন সেম না। তাও দেখো এখানে একটি কথা লেখা আছে, একই ক্রমে মানেও এই একই দিকে। একই দিকে কিভাবে? দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এরা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, আর এই আর ভেক্টরটা দেখো ক্লকওয়াইজ। তাহলে যদি দুটি ভেক্টরকে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানের দিকে সূচিত করা হয়, দেখো আমি পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে, এটা কিন্তু আসলে ছিল, পি ভেক্টরটা কিন্তু ছিল আসলে যে এভাবে ছিল, আমাদের কাছে পি ভেক্টরটা ছিল এইভাবে, পি ভেক্টরটা কিন্তু আসলে এই দিকে কাজ করছে, মানে পি ভেক্টরটাই যে এ দিকে কাজ করছে, ওটা আমাদের আগের ম্যাথটার মতো, যে পি ভেক্টরটা এই দিকে কাজ করছে, মধ্যবর্তী কোণ আলফা, যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে কাজ করছে এইভাবে, এটা যে আলফা তাহলে যে এটা আমাদের আলফা, সেটা কিন্তু এইভাবে। তো আমরা এই পি ভেক্টর শিফট করে এখানে নিয়ে আসছি, কি কারণে নিয়ে আসছি? ত্রিভুজ সূত্রটা ডেভেলপ করার জন্য, ত্রিভুজ সূত্র বানানোর জন্য। সো যদি দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে, একই মানে কিভাবে আসে সেটাও বুঝলাম, একই দিকে কিভাবে, একটা কাউন্টার ক্লকওয়াইজ আর আর ভেক্টরটা কি ক্লকওয়াইজ। এটা চাপ এবার দিয়ে পি রাখ। ভেক্টর, এখন দেখো এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরটাকে আমরা একই দিকে প্রকাশ করতে পেরেছি। একই দিকে বলতে পি ভেক্টরের দিকও কাউন্টার ক্লকওয়াইজ, কিউ ভেক্টর কাউন্টার ক্লকওয়াইজ। তো দিক নিশ্চয় শেষ। সূচিত করা হলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, এই যে দেখো ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে, এই যে তৃতীয় বাহুটা, এটা দেখো এই দুইটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, বাট আর বাহুটা হচ্ছে ক্লকওয়াইজ। সো তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে, ঠিক আছে? সো আমরা এই 19 এ পড়েছি, বা এটা আমরা হচ্ছে করতে পারছি। সো এটা হচ্ছে আমার আর ভেক্টর ইকুয়াল টু দেখা যায় হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা হিসেবে লিখতে পারি। আর আমি যদি এখানে এই এ বি সি এই ত্রিভুজটা থেকে যেতে চাই, তাহলে লিখতে পারি এসি ভেক্টর ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। সো এখান থেকে দেখো, এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু, এই এসি ভেক্টরটা এখানে মাইনাস সি এ ভেক্টর হিসেবে লেখা যায়, মাইনাস সি এ ভেক্টর হিসেবে লেখা যায়। সো এই জিনিসটা এভাবে লেখা যায় এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, সি এ ভেক্টরটা যে পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে সি এ ভেক্টর, এই পাশে সবকিছু নিয়ে আসলে এখানে পাশে 0। সো দেখো এই জিনিসটা হচ্ছে কি নির্দেশ করছে, এই এই লাইনটা আসলে নিচে যে লেখা আছে এই নোটটাকে রিপ্রেজেন্ট করে, হচ্ছে তিনটি সমজাতীয় সমতুল্য ভেক্টর রাশিকে, এই দেখো আমাদের কাছে তিনটি সমজাতীয় সমতুল্য ভেক্টর রাশি, একটা একজন হচ্ছে আমাদের কোশ্চেন পি করছে, ভেক্টর। হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে কি প্রশ্নে কখনো উল্লেখ করে দিতে পারে যে ত্রিভুজ সূত্র ব্যবহার করে বা সামান্তরিক সূত্র ব্যবহার করে? হ্যাঁ, আমরা লব্ধি নির্ণয় করার সময় সবসময় আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করবো, এই কথাটা আমি পরে বলতাম, যে লব্ধির মান বের করার জন্য আমরা সবসময় সামান্তরিক সূত্র ব্যবহার করব। জাস্ট এগুলো জাস্ট হচ্ছে তোমার থিওরির মতো মনে রাখতে হবে, যে ত্রিভুজ সূত্র বলে আসলে কোনো একটা কিছু হয়, বহুভুজ সূত্র বলে কিছু একটা আছে, সেগুলো আমাদের অনেক সময় ম্যাথ করতে জন্য হেল্প লাগে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের সামান্তরিক সূত্রটাই বেশি কাজে লাগে। So, আমরা সামান্তরিক সূত্রটা বেশি ইউজ করি, এটা দিয়ে মোস্ট অফ দ্য ম্যাথ করা যায়। ত্রিভুজ সূত্র লাগে কোনো কিছু 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 ক্ষেত্রে, আমরা যখন ম্যাথ করবো তখন দেখবে। সো এখানে দেখো একটা কথা লেখা আছে, তিনটি সমজাতীয় সমতুল্য ভেক্টর রাশিকে, তিনটি সমজাতীয় সমতুল্য ভেক্টর রাশিকে ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে তাদের লব্ধি শূন্য হয়। এখানে দেখো আমরা এই ভেক্টরটাকে যদি আমরা পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টরের ডিরেকশন যদি আমি এই দিকে নিতাম, যদি আমি এই দিকে নিতাম
তাহলে লব্ধির মান শূন্য হইতো। সি এ ভেক্টর দ্বারা, দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবি ভেক্টর ডিরেকশন কি এইদিকে, বিসি ভেক্টর ডিরেকশন এইদিকে, আর সি এ ভেক্টর ডিরেকশন সি থেকে এদিকে, সি থেকে এদিকে। আমরা কিন্তু গেছিলাম ওই ভেক্টর লব্ধি ভেক্টর সমান কিন্তু এর থেকে সি ডিরেকশন বরাবর গিয়েছিলাম, বাট আমরা যদি সি থেকে এতে আসি তাহলে এই তিনটা বাহুর যোগফল ইকুয়ালস টু 0 পাওয়া যায়। এর মানে হচ্ছে যদি তিনটি ভেক্টরকে যদি তিনটি ভেক্টরকে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মানের দিকে সূচিত করা হয় তাহলে তাদের লব্ধি শূন্য হয়। সেটা অবজেক্টিভ, ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের অবজেক্টিভ আসতে পারে বা বিভিন্ন টেস্টে এই টাইপের অবজেক্টিভ আসতে পারে। সো ভেক্টর ত্রিভুজ সূত্র আমরা কখন কাজে লাগাবো, এটা হচ্ছে একটা প্রশ্ন যে ভেক্টর ত্রিভুজ সূত্র আমরা কখন কাজে লাগাবো, সামুদ্রিক সূত্র বা কখন কাজে লাগাবো। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম যে এ ভেক্টরের মান হচ্ছে আমার 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ভি ভেক্টরের মান হচ্ছে আমার twice i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এখন প্রশ্ন করলাম ভেক্টর লব্ধির মান কত, তোমার প্রশ্ন করলাম লব্ধির মান কত, লব্ধি কত। দেখো এখানে দেখো এর মানও দেওয়া নাই, বি এর মানও দেওয়া নাই, আলফার মানও দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। সেখানে আর ইকুয়ালস টু তোমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, এটা ব্যবহার করা যাবে না, এটা নট অ্যাপ্লিকেবল। এখানে করতে হবে হচ্ছে, দেখো আমরা কিন্তু এখানে যে আর এর মান লিখে রাখছি, এই আর এর মান, এই আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, কিন্তু এই আরটা আসলে কি বলতো, এই আরটা হচ্ছে আসলে লব্ধির মান। সো তুমি যদি দুইটা ভেক্টর যোগ করে দাও, পি ভেক্টর আর কিউ ভেক্টর, অর্থাৎ আমি যদি এখানে এখানে যে আমার কাছে এ ভেক্টর দেওয়া আছে, আমি যে এ ভেক্টর আর এখানে যে বি ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, এই দুইটা যদি আমরা ভেক্টর যোগ করি তাহলেই আমি এদের লব্ধি পাবো। তাহলে আমি কি পাবো, এখানে লব্ধি পাবো। সো একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক পদ্ধতিতে লব্ধির মান নির্ণয় করা, যেমন আমরা সেখানে হচ্ছে পি এর মান, কিউ এর মান, আলফার মান দেওয়া থাকবে, আর একটা হচ্ছে ভেক্টর রাশি দেওয়া থাকবে। সো দেখো এখানে ভেক্টর আকারে দেওয়া আছে না, এগুলো ভেক্টর প্রকাশ না, সেই ভেক্টর প্রকাশের ক্ষেত্রে যে আমার লব্ধি মান বের করতে বলে, তাহলে আমি দুইটা ভেক্টর জাস্ট যোগ করে দিব, তাহলে আমি লব্ধি পেয়ে যাবো। এটাই হচ্ছে লব্ধি। আচ্ছা, সো এবার আহ, এবার হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, সেই পর্যন্ত গেলে হচ্ছে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা পড়বো ত্রিভুজের সাইন সূত্র। এখন ত্রিভুজের সাইন সূত্র পড়ার আগে ত্রিভুজের সাইন সূত্র আমরা কি কারণে পড়বো আর এটা কোন কাজে ব্যবহার করবো এটা আমাদের জানা জরুরি। ত্রিভুজের যে বিভিন্ন ধর্মগুলো আছে যেমন পিথাগোরাসের উপপাদ্য বা সাইন সূত্র, এটা আমরা আসলে কেন ব্যবহার করি? তো আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি বা ত্রিকোণমিতিক যে রেশিও গুলা ব্যবহার করি। চিন্তা করে দেখো পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করার সময় আমরা সবসময় সমকোণী ত্রিভুজের উপরই পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, বা সাইন কস টেন, এগুলো যখন আমরা ত্রিকোণমিতি ব্যবহার করি তখন আমরা পিথাগোরাসের তখন আমরা জাস্ট সমকোণী ত্রিভুজের উপরে সব এগুলা অ্যাপ্লাই করা যায়। সমকোণী ত্রিভুজ ছাড়া সাইন কস তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সমকোণী ত্রিভুজ ছাড়া পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবে না। বাট আমাদের অন্যান্য যে ত্রিভুজগুলো আছে ওই ত্রিভুজের তো আমরা কখনো ওই ত্রিভুজের আমার বাহুর দৈর্ঘ্য বের করা লাগতে পারে, অন্যান্য ত্রিভুজের আমার কোণের মান বের করা লাগতে পারে। সো অন্যান্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করব বা বাহুর সাপেক্ষে আমরা কিভাবে কোণের মান বের করব, এটা বের করার জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করি। তো ত্রিভুজের সাইন সূত্র আমরা যখন হায়ার ম্যাথে তোমরা যখন ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে তখন ত্রিভুজের সাইন সূত্রের প্রমাণ কিভাবে ত্রিভুজের সাইন সূত্র এটা আসছে এটা তোমাদের প্রমাণ করে দেখানো হবে। বাট আমাদের ফ্যাক্টর এই চ্যাপ্টারটা পড়ার জন্য যেহেতু সাইন সূত্র আমাদের দরকার, তাই আমি জাস্ট একটু শর্টকাটে শুধু সাইন সূত্রটা কিভাবে লিখতে হয় সেটা তোমরা বলছি, আমরা কোনো প্রমাণে যাব না, কারণ প্রমাণটা ফিজিক্সের আন্ডারে না, ওটা ম্যাথমেটিক্সের আন্ডারে, তোমাদের ম্যাথমেটিক্স যখন করানো হবে তখন এটা দেখানো হবে। বাট ত্রিভুজের সাইন সূত্র অনুসারে ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণ অনুপাত সবসময় সমান। ধরো এই ত্রিভুজটা কিন্তু প্রথমে দেখো সমকোণী ত্রিভুজ নয়, এই ও এ বি ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, এই সমকোণী ত্রিভুজ না। So আমি এই ত্রিভুজের জন্য যদি আমি ধরো ও এ বাহুর মান বের করতে চাই, ও বি বাহুর মান বের করতে চাই বা আলফার মান বের করতে চাই, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো না বা সাইন কস অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে আমাদের সমকোণী ত্রিভুজ নাই। সো তার জন্য আমাদের সাইন সূত্র ব্যবহার করবো, ত্রিভুজের সাইন সূত্র। সো এই সাইন সূত্র অনুসারে এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, ধরো এখানে যে একটা ও এ বাহুটা আছে,
এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমার বিটা। আর এখানে যে এ বি বাহুটা আছে, এই এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমার আলফা। আর এখানে যে ও বি বাহুটা আছে, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমার এই যে এই কোণটা, এই কোণটার মান কত? এই পুরো ত্রিভুজটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমি যদি 180 থেকে আলফা আর বিটার সমষ্টি যদি আমি যোগ করি, তাহলে এই কোণটার মান পাওয়া যায়। সো এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার সাইন সূত্র অনুসারে কোন একটি বাহু, ধর আমি বাহু নিলাম ও এ বাহু, আর ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু আরেকটা বাহু নিলাম এ বি, আরেকটা বাহু নিলাম এ বি, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে এ বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আরেকটা বাহু নিলাম আমি ও বি, তাহলে ও বি বাই সাইন কোণ ও এ বি, কোণ ও এ বি। সো এভাবে সাইন সূত্র লিখতে হয়। সাইন সূত্র হচ্ছে যে কোনো একটি বাহু ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত ইকুয়ালস টু অন্য একটি বাহু এ বি, তার বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের আলফা, সো আলফার সাইনের অনুপাত ইকুয়ালস টু অপর বাহু ও বি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ও এ বি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। সো ত্রিভুজের সাইন সূত্র আসলে আমাদের লাগে হচ্ছে, আরেকবার একটু বলেন সাইন সূত্রটা। সাইন সূত্র হচ্ছে তোমার ত্রিভুজের সমগ্র ত্রিভুজ নয়, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রেও সাইন সূত্র অ্যাপ্লাই করা যায়। তুমি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রেও সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবে, বাট সাইন সূত্র আমরা মেইনলি কাজে লাগানো হচ্ছে সমগ্র ত্রিভুজ নয়, এরূপ কোন ত্রিভুজের ক্ষেত্রে বাহু এবং কোণের মান বের করার জন্য সাইন সূত্র অ্যাপ্লাই করা হয়। তো সাইন সূত্র অনুসারে কোন একটি বাহু ও এ বাহু ডিভাইডেড বাই হচ্ছে ওই বাহুর বিপরীত কোণ, যেমন বিটা, ওই বিটার সাইন অনুপাত, যেমন ও এ ডিভাইডেড বাই সাইন বিটা রেশিও, এটা ইকুয়ালস হবে ত্রিভুজের অপর একটি বাহু এবি, এই এবি ডিভাইডেড বাই এই এবি বিপরীত কোণ হচ্ছে আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু অপর একটি বাহু ওবি, এই ওবি ডিভাইডেড বাই এই ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে যে এই কোণটা ও এ বি, সো সাইন ও এ বি, এটা সমান। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, সো এই সাইন সূত্রটা আমাদের কাজে লাগা হচ্ছে ভেক্টরের রাশি বিভাজন করার জন্য। তো একটা ভেক্টর রাশির বিভাজন আসলে কিভাবে সেই ত্রিভুজের সাইন সূত্র পড়ানোর পিছনে আমাদের একটা কারণ হচ্ছে আমরা ভেক্টর রাশি বিভাজন করতে চাই, বা ভেক্টরকে আমরা উপাংশে বিভাজন করতে চাই। তো আমরা ভেক্টর রাশির উপাংশে বিভাজন করার জন্যই আমরা ত্রিভুজের সাইন সূত্রটা পড়লাম। তো আমরা এখন ত্রিভুজের সাইন সূত্র আমরা ভেক্টর উপাংশে কিভাবে কাজে লাগে সেটা দেখবো। তার আগে আমরা দেখবো ভেক্টরের উপাংশে বিভাজন কি জিনিস। সো ভেক্টরের উপাংশে বিভাজন কি জিনিস আমরা এটা দেখবো, যে ভেক্টর আসলে উপাংশে কিভাবে বিভাজিত হয়। মনে রাখবে ভেক্টরের উপাংশ বিভাজন দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে যে কোনো দিকে ভেক্টরকে বিভাজন করা যেতে পারে, আর হচ্ছে ভেক্টরের লম্ব দিক বরাবর ভেক্টরকে উপাংশ বিভাজন করা যেতে পারে। ধরো আমরা তখন দুইটা ভেক্টর থেকে, ধরো এটা একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর, এটা একটা এদিকে একটা পি ভেক্টর, এদিকে একটা কিউ ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টর থেকে আমরা লব্ধি বের করতে পারছি। এই দুটা ভেক্টর যেভাবে কাজ করে, তাহলে এটা লব্ধি বের করতে পারছি, তো লব্ধির রেজাল্টেন্ট আর ভেক্টর। এখন আমরা একটা ভেক্টর থেকে দুইটা ভেক্টরে যাব। এখন দেয়া থাকবে একটা ভেক্টর, ওই ভেক্টরকে আমরা বিভাজন করব। যেমন যেমন আমরা যদি এখানে একটা ভেক্টর বলি যে আমার কাছে এই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটা আর ভেক্টরের মান দেওয়া আছে, এই আর ভেক্টরটার এই দিক বরাবর কত উপাংশ কাজ করে আর এই দিক বরাবরই বা কত উপাংশ কাজ করে সেটা আমরা দেখব। আসলে উপাংশ জিনিসটা আসলে উপাংশ পড়ানোর পর আমি যখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলবো, তখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, তখন তোমরা উপাংশের বিভাজনটা কিভাবে কাজ করে সেটা ভাবে বুঝতে হবে। তাকে আরেকটা কথা বলে নেই, যেমন ধরো এটা হচ্ছে একটা নদী, এই নদী বরাবর ধরো একটা নৌকা যাচ্ছে, এটা একটা নৌকার গুণ টানা। আগেকার দিনে যখন ইঞ্জিন ছিল না, তখন নৌকার গুণ টেনে নৌকা চালানো হতো, এটা তোমরা হয়তো অবশ্যই জানো। নৌকার গুণ টানা ক্লাস 6 এই ধরনের একটা উপন্যাস গল্প ছিল, নতুন দা নামে একটা, সেটা নৌকার গুণ টেনে নিয়ে যায়, সেটা একটা কথা বলা আছে। তো নৌকার গুণ কিভাবে টানে, নৌকার গুণ টেনে, এখানে একটা দড়ি লাগানো থাকে, একজন লোক কি করে এই পাড়ের থেকে দড়িটা টেনে নিয়ে যায়। ধরো
লোকটা পারে এফ নিউটন বলে নৌকাটা টানছে, তাহলে নৌকাটার কি এফ নিউটন বলে কি নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে? এফ নিউটন বলে কি নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে? উত্তর হচ্ছে না। নৌকাটা যদিও উনি এফ নিউটন বলে টানছেন, নৌকাটা কিন্তু এফ নিউটন বলে সামনের দিকে যাবে না, নৌকাটা এফ নিউটনের কিছু একটা উপাংশে যাবে। এফ নিউটন বলে যে উপাংশ এই দিক বরাবর কাজ করছে, আবার বলছি, এফ নিউটন বলে যে উপাংশ এই দিকে কাজ করছে, নৌকাটা তত নিউটন বলেই এদিকে যাবে। অর্থাৎ কিছু উপাংশ এখানে লস হয়, ওটা ভেক্টর বিভাজন পড়ার পর তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তো ভেক্টর বিভাজন আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তো আমরা ভেক্টর রাশিকে যে কোনো একটি ভেক্টর রাশিকে আমরা যেমন দুইটি ভেক্টর থেকে যেমন আমরা একটা ভেক্টর যেতে পারি, যেমন এখানে একটা পি ভেক্টর থাকে আর এখানে একটা কিউ ভেক্টর থাকে, তখন আমরা রেজাল্টেন্ট বের করি এইভাবে, পি ভেক্টর এর জন্য রেজাল্টেন্ট বের করতে পারি এইভাবে। চার ভেক্টর, দুটি ভেক্টর থেকে যেমন আমরা একটা ভেক্টরে যেতে পারি, সেরকম একটা ভেক্টরকে ধর আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর, এই আর ভেক্টরের সব দিকেই উপাংশ আছে। এই আর ভেক্টরের যে কোনো দিকে, ধরো কোন একটা ভেক্টর তোমাকে বললাম যে আমার কাছে একটা ভেক্টর আর ভেক্টর, এই আর ভেক্টরের যে কোনো দিকে উপাংশ আছে, আর ভেক্টরের এই দিকে উপাংশ আছে, এই দিকে আর ভেক্টর উপাংশ সম্ভব, এই দিকে আর ভেক্টর উপাংশ সম্ভব, এই দিকে আর ভেক্টর উপাংশ সম্ভব। ওই উপাংশগুলোর মান কত কিভাবে বের করে সেটা আমরা দেখবো। আচ্ছা, তো আমরা আরেকটা ভেক্টর উপাংশের বিভাজনে ফিরে যাচ্ছি। তো উপাংশের বিভাজন হচ্ছে আমরা দুই ভাবে বিভাজন করা যেতে পারে, একটা হচ্ছে যে কোনো দিকে বিভাজন, আর হচ্ছে লম্ব বরাবর বিভাজন। লম্ব বরাবর বিভাজন হচ্ছে যে কোনো দিক থেকে বিভাজনের ক্ষেত্রে, ধরো একটা ভেক্টর রাশি দেওয়া আছে আর ভেক্টর, এটা আমরা যে কোনো দিকে ধরো র্যান্ডমলি, এটা হচ্ছে আলফা কোণ, এদিকে আলফা কোণে আমরা এই ভেক্টরের উপাংশের মান বের করব, আর এদিকে বিটা কোণে আমরা এই কোণে মান বের করব। বিটা কোণে, বিটা ডিরেকশন বরাবর বিটা কোণে এই ভেক্টরটা কত কোণে আছে সেটা বের করব। আর লম্ব বরাবর ক্ষেত্রে ধরো একটা ভেক্টর দেওয়া থাকবে আর ভেক্টর, এটা লম্ব বরাবর উপাংশ, অর্থাৎ এই বরাবর উপাংশ আর এই বরাবর উপাংশ, অর্থাৎ এইটা আর এইটা পরস্পর লম্ব হবে, অর্থাৎ উপাংশ দুটি পরস্পর লম্ব। এখানে খেয়াল করো, এখানে কিন্তু উপাংশ দুটি পরস্পর লম্ব না, আর এখানে উপাংশ দুটি পরস্পর লম্ব। এটা হচ্ছে যে কোনো দিকে বিভাজন, আর এটা হচ্ছে লম্ব বরাবর বিভাজন। এই দুটা বিভাজনের পার্থক্য। যে কোনো দিকে বিভাজনের ক্ষেত্রে বিভাজিত ভেক্টর গুলা পরস্পর লম্ব না, আর লম্ব বরাবর বিভাজনের ক্ষেত্রে বিভাজিত ভেক্টর গুলা পরস্পর লম্ব হয়। আচ্ছা, তো আমরা ফার্স্টে ভেক্টরের যে কোনো দিকে কিভাবে বিভাজিত হয় সেটা দেখব। আচ্ছা, ধরো ধরো আরেকটা হচ্ছে গিভেন ভেক্টর। এই গিভেন ভেক্টরের আমার এই পি এর দিকে এবং এই কিউ এর দিকে আর ভেক্টরের উপাংশের মান বের করতে হবে। তাহলে এই আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, ধরে নিই যে আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, আর এই আর ভেক্টরটা কিউ এর সাথে ধরলাম বিটা কোণ উৎপন্ন করে। এই আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, আর ভেক্টরটা কিউ এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। তাহলে এরা যদি কর্ণ হয়, তাহলে এটা হচ্ছে আলফা এবং এটা বিটা। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা। আমাদের ক্লাস আর 20 মিনিটের মতো হবে, আর 20 মিনিট, আর 20 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা আর এই শুধু এটাই শেষ, আর এরপর শুধু একটা ম্যাথ করবো তাই শেষ, ছোট্ট একটা ম্যাথ করবো তাই শেষ। মাত্র 20 মিনিট আছে, 15 থেকে 20 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগবে না, 15 মিনিট লাগবে। তারপর আমাদের ক্লাস শেষ। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এটা যদি বিটা হয় তাহলে এটা বিটা। এবার দেখো আমরা কি বের করতে চাই, এই আর ভেক্টরের পি বর্গ উপাংশ বের করতে চাই, আর ভেক্টরের কিউ বর্গ উপাংশ বের করতে চাই। উপাংশ বের করতে চাই মানে কি, মানে ভেক্টরের মান বের করতে চাই। ভেক্টরের মান বের করতে চাই এর মানে কি, ওয়ে ভেক্টরের মান বের করতে চাই। ওয়ে ভেক্টরের মান বের করতে চাই এর মানে হচ্ছে আমরা ওয়ে রেখার দৈর্ঘ্য বের করতে চাই। আর ওয়ে রেখার দৈর্ঘ্য বের করতে চাই, কিন্তু দেখো আমাদের ও এ বি এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। ও এ বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নয়। যেহেতু সমকোণী ত্রিভুজ নয়, তার জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্র এখানে অ্যাপ্লাই করব। সাইন সূত্র অনুসারে আমরা প্রথমে লিখতে পারি ও এ কোন কোণের বিপরীত বাহু, এই যে বিটা কোণের বিপরীত বাহু। তো ও এ বাই সাইন বিটা ইকুয়ালস দাও, তারপর কি এ বি। আমরা এই পাশ থেকে যাচ্ছি, ফার্স্টে ওই ব্যবহার করেছি, এবার কি ওবি ব্যবহার করব। সো এ বি হচ্ছে কোন কোণের বিপরীত বাহু, আলফা কোণের বিপরীত বাহু, তাহলে এ বি বাই সাইন আলফা ইকুয়ালস টু, তারপর হচ্ছে এই ও বি
সো ওবি, ওবি কোন কোণের বিপরীত বাহু? এই কোণের বিপরীত বাহু। সো এটা সাইন কোণ ও এ বি, ঠিক আছে। সো ও এ হচ্ছে পি আর ও এ হচ্ছে পি। এখান দেখো ও এ হচ্ছে পি এর সমান, এ বি হচ্ছে কিউ এর সমান। এই যে এ বি পরিবর্তে তার জন্য আমরা কিউ লিখেছি, আর ও বি হচ্ছে আর। এই যে ও বি পরিবর্তে আমরা তার জন্য আর ব্যবহার করেছি। আর অ্যাঙ্গেল সাইন ও এ বি, এই কোণটা দেখো, কোণ ও এ বি। সো অ্যাঙ্গেল ও এ বি, এই অ্যাঙ্গেল ও এ বি হচ্ছে আমার 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এই ও এ বি এর পরিবর্তে আমরা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা লিখতে পারি, কারণ এই ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ যদি আলফা বিটা হয়, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, সো এটা আমরা এইভাবে লিখতে পারি। এবার এবার যদি আমরা এখান থেকে লিখতে চাই, এখান থেকে যদি লিখতে চাই, তাহলে দেখো এটা আমরা পি পি লিখতে, এখানে পি লেখা আছে, আমি এখানে পি লিখলাম, এখানে পি লিখলাম। তারপর এখানে লিখতে পারি সাইন বিটা প্লাস, আমি যদি কিউ লিখি কিউ সাইন আলফা, এখানে আর এখানে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটা মানে হচ্ছে সাইনের যেহেতু জোড় গুণিতক 90 ডিগ্রি জোড় গুণিতক, তাই সাইন সাইনই থাকবে। সো সাইন আলফা প্লাস বিটা থাকবে এখানে। সো ত্রিকোণমিতির নিয়ম অনুসারে 90 ডিগ্রি জোড় গুণিতক, তার জন্য হচ্ছে আমার সাইন সাইনই থাকবে দ্বিতীয় কোয়াড্রেন্টে, তাই মান পজিটিভ। সো সাইন আলফা প্লাস বিটা। সো এরপর দেখো আমরা কি চাচ্ছি আসলে, এই আর ভেক্টরের পি বরাবর উপাংশের মান চাচ্ছি, মানে পি বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছি, মানে ওয়ে বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, মানে ওয়ে বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, মানে পি এর মানটা বের করতে চাচ্ছি। সো আমি যদি পি এর মান বের করতে চাই, তাহলে দেখো আমি এই অংশ সহায়তা নিতে পারি। পি এর মানটা বের করার জন্য আমি এই অংশের সাহায্য নিতে পারি। তো এই অংশের সহায়তা যদি নেই, তাহলে আমি লিখতে পারি, দেখো পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আমি যদি কিউ এর মান বের করতে চাই, তাহলে এই অংশের সাহায্য নিতে পারি। এই যে এই অংশ, লাল কালির অংশের সাহায্য নিতে পারি। আমি কিউ এর মান ইকুয়ালস টু লিখবো আর সাইন আলফাটা এই পাশে এখানে চলে যাবে। সো আর সাইন আলফা প্লাস বিটা। বাট পি আর কিউ আসলে কি, এখন বুঝতে হবে পি আর কিউ জিনিসটা কি। পি হচ্ছে এখানে দেখুন, পি হচ্ছে এই আর ভেক্টরের এই বরাবর উপাংশ, আর কিউ হচ্ছে এই আর ভেক্টরের এই বরাবর উপাংশ। অর্থাৎ যদি আমরা কোনো ভেক্টর আর এর যে কোনো দিকে বিভাজন করতে চাই, যে কোনো দিকে ভেক্টর বিভাজন করতে চাই, তাহলে একটার, ধরো আমরা এই দিকে ভূমির দিকে আলফা কোণে বিভাজন করতে চাই এবং উলম্ব দিকে বিটা কোণে বিভাজন করতে চাই, তাহলে যেদিকে ভূমির দিকের মান হবে মূল যে ভেক্টর আর, আর আর তার সাথে গুণ হবে সাইনের হচ্ছে তোমার অন্য যে কোণটা আছে, যেমন এদিকে কি আছে, এদিকে কি আলফা কোণ আছে না, এদিকে আছে কি আলফা কোণ, বাট এদিকে আলফা কোণ আছে, বাট আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে সাইন বিটা, অর্থাৎ অন্য যে কোণটা আছে তার সাইনের অনুপাত সাইন বিটা। আর নিচেরটা সবসময় সেম থাকবে, নিচেরটা সবসময় থাকবে সাইন আলফা প্লাস বিটা। দেখো এখানেও সাইন আলফা প্লাস বিটা, এখানেও সাইন আলফা প্লাস বিটা, এখানেও আর জাস্ট এখানে হচ্ছে বিটা আর এখানে হচ্ছে আলফা, এটাই জাস্ট ডিফারেন্স। এখানে হচ্ছে বিটা কখন ব্যবহার করব, আমরা যেদিকে মান বের করছি তার অপোজিটটা। যখন আমরা পি এর মান বের করছি, তাহলে এখন লাগবে বিটার মান সাইন বিটা। আমরা যখন কিউ এর মান বের করবো, তখন আমার লাগবে সাইন আলফা মান। এই যে দেখো, যখন কিউ এর মান বের করেছি, তখন আমরা ব্যবহার করছি সাইন আলফা মান। এটা হচ্ছে আমার যে কোনো দিকে ভেক্টরের বিভাজন। এখন আরেকবার আমরা একটু বলেন, এটা আরেকবার একটু হ্যাঁ ক্লিয়ার হয় নাই, বলছি। ক্লিয়ার হয় নাই। আচ্ছা দেখো, একদম শুরু থেকে নাকি লাস্টের দিক থেকে? লাস্টের লাস্টের দিকে। যে ইয়াটা পি আর কিউ, লাস্টের পি আর কিউটা। আচ্ছা, লাস্টের পি আর কি হচ্ছে, এই পি এর মানটা কি, পি এর মানটা হচ্ছে আমার এই আর ভেক্টরের লব্ধি, আর ভেক্টরের উপাংশ ই বরাবর আনুভূমিক বরাবর, আর কি হচ্ছে আমার আর ভেক্টরের উপাংশ বিটা কোণ বরাবর, মানে একটা আলফা কোণ উপাংশ একটা বিটা কোণের উপাংশ। আচ্ছা, আমরা যখন কোনো ভেক্টর উপাংশে বিভাজিত করব, তখন অ্যাটলিস্ট দুইটা উপাংশে বিভাজিত করা লাগবে। দুইটা উপাংশে বিভাজিত করা লাগবে। কেন দুইটা উপাংশে বিভাজিত করা লাগবে এটা এখন বলবো না, এটা পরে বলবো যে কেন দুইটা উপাংশে বিভাজিত করতে হয়। জাস্ট আমরা যখন কোনো একটা ভেক্টরকে বিভাজিত করি, তখন মনে রাখবো আমরা যখন কোনো একটা ভেক্টরকে বিভাজিত করি, তখন এটা দুইটা উপাংশে বিভাজিত করতে হয়। তো আমরা প্রথম যে কেস, এই কেসে আমরা যে কোনো দিকে বিভাজন করছি, একটা আলফা এবং একটা বিটার দিকে।
আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে লম্ব বরাবর উপাংশে বিভাজিত করব। এই যে দেখো একটা আর ভেক্টর, এটা লম্ব বরাবর উপাংশে বিভাজিত করব, সেটা পরে। আগে যেহেতু এটা এই বরাবর উপাংশে বিভাজিত করার ক্ষেত্রে সাইন সূত্র এইভাবে অ্যাপ্লাই করব। আর পি এর মান হচ্ছে আমার যে এই উপাংশটার মান, এই উপাংশের মান যখন ব্যবহার করব তখন ফার্স্টে হচ্ছে মেইন ভেক্টর আর ইনটু সাইন বিটা, অর্থাৎ আমরা যে বরাবর মান চাচ্ছি, আমরা মান চাচ্ছি পি বরাবর, তাই পি এর সাথে কত কোণে আছে, আলফা কোণে আছে, ঠিক তার বিপরীত কত, বিটা। সো অন্যটা কত, বিটা না, তাহলে আর ইনটু সাইন বিটা ব্যবহার করব। আর নিচে সহজে সেম থাকবে, সাইন আলফা প্লাস বিটা থাকবে নিচে অলওয়েজ আলফা প্লাস বিটা। আর আমরা যখন কিউ ব্যবহার করব, কিউ এর মান বের করতে চাবো, আমরা যখন কিউ এর মান বের করব তখন আমরা মেইন যে ভেক্টর আছে আর, সেই আর রাখবো, তার সাথে ইনটু সাইন আলফা রাখবো। অর্থাৎ আমরা কিউ বরাবর চাচ্ছি, কিউ বরাবর কোণের হচ্ছে আমার বিটা, কিন্তু অন্য কোণটা কি, আলফা না, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই সূত্র আমরা ব্যবহার করব। বুঝতে পারছো তুমি? মানে যেটা থাকবে সেটা বিপরীত কোণটা ব্যবহার করব। হ্যাঁ, যেটা থাকবে ওইটা বাদে, আমরা যে দিকে বিভাজন করতে যাচ্ছি ওইটা বাদে যে কোণটা আছে সেটা সাইনের অনুপাত। বুঝতে পারছো? আচ্ছা, সো এটা হচ্ছে আমার যে কোনো দিকে উপাংশে বিভাজনের শর্ত। এখন হচ্ছে আমার লাস্ট টপিক, যদি একটি ভেক্টরকে আমরা লম্ব বরাবর উপাংশে বিভাজিত করতে চাই। তো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আমরা লম্ব বরাবর উপাংশে বিভাজিত করতে চাই। ধরো আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আমরা লম্ব বরাবর উপাংশে বিভাজিত করব। অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা এমন ভাবে বিভাজিত করব যাতে বিভাজিত উপাংশগুলো পরস্পর লম্ব হয়। এখন দেখো, এটা যে গিভেন ভেক্টর আর ভেক্টর, এই ভেক্টরটা আমরা ও এ আর ও বি, ও এ আর ও বি এই বরাবর ভেক্টরের উপাংশের মান বের করতে চাচ্ছি। এখন দেখো, এই বরাবর মান বের করার আগে এই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো তার জন্যই এটা হচ্ছে আমার লম্ব উপাংশের বিভাজন, অর্থাৎ এই দিকে বিভাজিত উপাংশগুলা পরস্পর লম্ব। আর যে কোনো দিকের ক্ষেত্রে বিভাজিত উপাংশগুলা কিন্তু পরস্পর লম্ব না, পরস্পর আলফা এবং বিটা কোণে আছে। সো ধরো এই মেইন ভেক্টর এই ও এর সাথে আলফা কোণে উৎপন্ন করছে, আর এই মেইন ভেক্টরটা যার উলম্ব উপাংশ সেটা বিটা কোণে আছে। এটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ, ও এ হচ্ছে আমার আনুভূমিক উপাংশ, আর ওবি হচ্ছে আমার উলম্ব উপাংশ, সো আবার সেই সাইন সূত্রের সহায়তা নাও। সো সাইন সূত্র অনুসারে আমরা ও এ, ওই হচ্ছে এই বিটা কোণের বিপরীত বাহু, তো ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু এ বি বাই, এ বি হচ্ছে আমার এই আলফা কোণের বিপরীত বাহু, সো এ বি বাই সাইন আলফা ইকুয়ালস টু ও বি বাই, এই ও বি হচ্ছে আমার যে এই কোণের বিপরীত বাহু, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু এ বি বাই সাইন আলফা ইকুয়ালস টু ও বি বাই সাইন 90 ডিগ্রি। এখন ধরো এই ও এটা আমরা ধরো পি ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে ও এর পরিবর্তে পি লিখবো ডিভাইডেড বাই সাইন বিটা। এ বি এর পরিবর্তে আমরা কিউ লিখবো, ধরো আমরা যে বরাবর ভেক্টরের প্রয়োজন করছি, ধরো এটা আমরা পি ভেক্টর ধরে নিলাম আর এটা কিউ ভেক্টর ধরে নিলাম। তুমি যে কোনো ভেক্টর ধরতে পারো, ধরো আমরা কিউ ভেক্টর দিলাম, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু এই ওবিটা কত, ওবি মানে কি আর, সো আমি আর ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মানে 1, সেখানে 1 লিখলাম। এবার যদি আমি এটা লিখতে চাই, আমি এটা লিখতে পারি, আমি যেহেতু চাচ্ছি আমি পি, এই আর ভেক্টরের পি বরাবর মান কত আমি সেটা বের করতে চাচ্ছি, আর এই আর ভেক্টরের কিউ বরাবর মান কত এটা বের করতে চাচ্ছি। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমি পি আর কিউ এর মানটা বের করতে চাচ্ছি, এই ইকুয়েশন থেকে আমি পি আর কিউ এর মানটা বের করতে চাচ্ছি। তো এখান থেকে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু, দেখো পি ইকুয়ালস টু আর সাইন বিটা লেখা যায়, পি ইকুয়ালস টু আর সাইন বিটা এটা লেখা যায়, সো আর সাইন বিটা লেখা যায়। আর কিউ ইকুয়ালস টু লেখা যায়, আর সাইন আলফা। এবার হচ্ছে দেখো এখানে অ্যাঙ্গেল হচ্ছে এক জায়গাতে অ্যাঙ্গেল আলফা আর এক জায়গাতে অ্যাঙ্গেল বিটা, বাট আমাদের এই ভেক্টর বিভাজনের ক্ষেত্রে ভেক্টর লম্ব বিভাজন সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা ভেক্টর চ্যাপ্টারে আমরা যখনই ভেক্টর বিভাজন করব তখনই আমরা সবসময় ভেক্টর লম্ব বিভাজনই সবচেয়ে বেশি কাজে লাগে। সো ভেক্টর লম্ব বিভাজন সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া দরকার, কিভাবে ভেক্টর লম্ব বিভাজন
কাজ করে। সো আমরা যেহেতু এখানে দেখো এখানে আলফা কোণ এবং এখানে বিটা কোণ, সো আমরা এই বিটা কোণটা আমরা চেঞ্জ করে দেব, আমরা বিটা রাখবো না। আমরা সবসময় আমরা ভেক্টর লম্ব বিভাজন আমরা হচ্ছে আলফা হিসাবে রাখবো, না আলফা কোণের রেসপেক্টে রাখবো। সো আমি যদি পি কে রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে পি কস লেখা যায় আর সাইন, বিটার পরিবর্তে দেখো লেখা যায় 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা লেখা যায়। তাহলে পি কস লেখা যায় হচ্ছে আর কস আলফা, পি এর পরিবর্তে এবার কি লেখা যাচ্ছে, পি লেখা যাচ্ছে আর কস আলফা। আর কিউ হচ্ছে আগের থেকে আমার আলফা সহ ছিল, কিউ আগের থেকে আলফা সহ ছিল, তো এটা আমি আবার লিখি কিউ টু আর সাইন আলফা। এর মানে কি, এর মানে হচ্ছে ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এর ভেক্টর একটা ভেক্টর দেওয়া আছে আর আমি যদি বলি এই আর ভেক্টরটার লম্ব উপাংশ বের করো, তো 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে থাকলে এই লম্ব উপাংশগুলো বের করো। তাহলে এটা যেহেতু 30 ডিগ্রি কোণে, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, আর যেহেতু লম্ব উপাংশ তাই লম্ব বরাবর আরেকটা উপাংশ থাকবে। সো এই লম্ব উপাংশগুলোর ক্ষেত্রে এই যে এই উপাংশটার মান হবে আর কজ আলফা, আর এই উপাংশের মান হবে ডিরেক্টলি হবে আর সাইন আলফা। অর্থাৎ মেইন ভেক্টরটা যার সাথে কোণ উৎপন্ন করে, তার সাথে সবসময় কস, আর তার বিপরীতটা অর্থাৎ তার লম্ব দিকটা সাইন। যেমন এই বরাবর উপাংশ হবে আমার, ধর আমি যদি বলি যে tan নিউটন ভেক্টরের, আমি তোমাকে প্রশ্ন করলাম যে tan নিউটন একটা ভেক্টরের 30 ডিগ্রি বরাবর উলম্বভাবে বিভাজিত করো, 30 ডিগ্রি বরাবর উলম্ব বিভাজন কত হয়। তাহলে 30 ডিগ্রি বরাবর এখানে একটা উলম্ব বিভাজন, উলম্ব উপাংশ, আর এখানে একটা উলম্ব উপাংশ কাজ করবে এই tan নিউটন ভেক্টরের। তাহলে এই দিকে যে ভেক্টরটা আছে সেটার মান হবে আমার 10 cos 30 ডিগ্রি, আর এখানে যে মানটা আছে সেটা হচ্ছে আমার 10 sin 30 ডিগ্রি। অর্থাৎ যার সাথে কোণ উৎপন্ন করে সে হচ্ছে তার কজের অনুপাত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে 30 ডিগ্রি না বলে যদি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাতে হিসাব করতাম তাহলে কি অ্যান্সার সেম আসতো? হ্যাঁ, অবশ্যই সেম আসতো। সো অবশ্যই সেম আসতো। কিভাবে সেম আসতো? ধর এখানে মানটা কত, 10 নিউটন, তো 10 আমরা এবার 60 ডিগ্রি দিয়ে হিসাব করবো, তো 30 ডিগ্রি নাই, তাহলে কি 10 নিউটন যার সাথে কোণ উৎপন্ন করে তার কস। সো যদি আমি 10 নিউটন কিন্তু এই কোণটা কি এর সাথে না, তাহলে এই বাহুটার মান হবে এবার 10 10 cos 60 ডিগ্রি, আর এটা কি তার অপোজিট ডিরেকশন না, তাহলে এখন এটার মান হবে হচ্ছে 10 sin 60 ডিগ্রি। তুমি চিন্তা করে দেখো 10 sin 30 ডিগ্রি মান যত, দেখো আমি এটার মান আমি যখন এখানে 30 ডিগ্রিতে হিসাব করেছি তখন এর মান পেয়েছি 10 30 ডিগ্রি, 10 sin 30 ডিগ্রি। আর যখন 60 ডিগ্রিতে হিসাব করেছি তখন এই একই উপাংশের মান পেয়েছি 10 cos 60 ডিগ্রি। এখন তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখো যে 10 sin 30 ডিগ্রি কত, 10 cos 60 ডিগ্রির মান ততই। আবার এখান থেকে দেখো যে 10 cos 30 ডিগ্রির মান যত, 10 sin 60 ডিগ্রির মান ঠিক তত। So, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো তবে বিষয়টা লম্ব উপাংশটা? আরেকবার একটু বলেন যে আচ্ছা, সো বলছি, দাঁড়াও। ধরো একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর, আমরা এই ভেক্টর ধরো একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর মান হচ্ছে আমার 10 নিউটন। ধরো একটা ভেক্টর দেওয়া আছে এর মান হচ্ছে 10 নিউটন। সো এই 10 নিউটন ভেক্টরটা ধরো এদিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি বললাম 10 নিউটন ভেক্টরের লম্ব বরাবর উপাংশ বের করো, তাহলে এইদিকে একটা উপাংশ কাজ করবে 10 নিউটনের, আর এদিকে আরেকটা উপাংশ কাজ করবে। এখন আমি বলেছি উপাংশ বের করার সময় যেদিকে কোণ আছে, যেদিকে কোণ উৎপন্ন করে তার সাথে কজের অনুপাত গুণ হয়। যেমন 10 নিউটনের আমি যদি এ বরাবর উপাংশ বের করতে চাই তাহলে ফার্স্ট লাগবে 10 ইনটু cos 30 ডিগ্রি, আর এ বরাবর উপাংশ হবে 10 sin 30 ডিগ্রি। বুঝতে পারছো? তুমি দেখো যে লম্ব বরাবর বিভাজন উপাংশের যে সূত্রটা আছে, তো ওই সূত্র অনুসারে আর কি জিনিসটা কাজ করছে। আমরা লম্ব উপাংশ বের করার সময় আমরা পড়েছিলাম, লম্ব উপাংশ বের করার সময় আমরা দেখেছিলাম যে পি কস হচ্ছে আমার আর কস আলফা। এই যে এটা যদি আমার পি হয়, এটা যদি তোমার হচ্ছে আলফা হয়, তাহলে এটা যদি আমার আর হয়, আর এটা যদি আমাদের আর হয়, এটা যদি আমার আলফা হয়, তাহলে এটা যদি আমার আর এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, তাহলে পি ভেক্টরের মান কত? দেখো পি আমি কি বলেছিলাম,
পি লিখেছিলাম হচ্ছে আর কজ আলফা। এই দেখো পি কজ টু আর কজ আলফা লিখেছিলাম। সো এখানে আর এর মান হচ্ছে আমার 10 নিউটন, আর এর মান জাস্ট 10 নিউটন বসিয়ে দিয়েছি, আর কস আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, সো আলফার মান 30 ডিগ্রি। তো জাস্ট এখানে এটাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সো আরো একটা ম্যাথ করাতে চাইছিলাম, সো যেহেতু আমাদের সময় ক্রস করে গেছে তাই হচ্ছে ম্যাথটা করাতে পারলাম না, কারণ যেহেতু আজকে আগেকার টপিক গুলো আলোচনা করেছি তাই ম্যাথটা করাতে পারলাম না। সো ম্যাথটা খুবই সুন্দর ছিল, এই ভেক্টর উপাংশ বরাবর বিভাজনের ম্যাথ গুলা, সো ম্যাথটা অনেক সুন্দর ছিল। সো ম্যাথটা করাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করানোর চেষ্টা করবো। আমরা আশা করি যে তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তো তোমাদের কি আজকে ক্লাস নিয়ে, তোমরা যতজন আছো এখন, তো তোমাদের কারো কি, আচ্ছা তার আগে আমি ক্লাসে আসে কি পড়ালাম সেই জিনিসটা সম্পর্কে একটু আসলে আইডিয়া দিয়ে নিই। সো আমি ফার্স্টে পড়িয়েছি তোমার ভেক্টরের লব্ধি কিভাবে বের করে সেটা পড়িয়েছি, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয় সেটা পড়িয়েছি, ভেক্টর সামান্তরিক সূত্র পড়িয়েছি, ভেক্টর কি এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে কিভাবে কোণ প্রডিউস করে সেটা পড়িয়েছি, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়িয়েছি, আর হচ্ছে তোমার ভেক্টরের বিভাজন পড়িয়েছি। সো ভেক্টর বিভাজন সম্পর্কে ম্যাথ করানোর কথা ছিল, বাট পারলাম না সময় স্বল্পতার কারণে। নেক্সট ক্লাস চর্চা করবো। আজকে ক্লাস নিয়ে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন বলছে যে হ্যান্ড নোটটা তাড়াতাড়ি দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, হ্যান্ড নোট তোমরা আজকে রাত 10টার সময় আমাদেরই চেক করবা, ফেসবুক পেজ চেক করবা, সায়েন্স কা লাইভ চেক করবা প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা পেজটা চেক করবা, তাহলে চেক করলে পাওয়া যাবে। 10টার মধ্যে তোমাদের হ্যান্ড নোটটা আজকে দিয়ে দেবো আমি। সো ফার্স্ট ক্লাসের এটা দিতে দেরি হয়েছিল, পরের দিন নেক্সট দিন দিছি, বাট আজকেটা তাড়াতাড়ি পাওয়া যাবে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আচ্ছা, যদি আর কারো, সবার জন্য বলি, আজকে বাসায় গিয়ে তোমরা হলো আমির স্যারের যে বইটা আছে ফিজিক্স ফার্স্ট পেপার, সেটা রিডিং গুলো পড়ার চেষ্টা করবা, যে পর্যন্ত পড়া হয়েছে আর কি। যে পর্যন্ত পড়ানো হয়েছে বইয়ের রিডিং গুলো পড়ার চেষ্টা করবা, ভাইয়ার সাথে মিলাবা, ভাইয়া যা পড়াইলো তার সাথে মিল আছে কিনা। হ্যাঁ ভাই আর একটু আর বলবো হ্যাঁ বলো, যে ওই অবশ্যই বলো। আমির স্যারের বইতে যে কয়েকটা আছে যে ভেক্টর রাশি কতগুলো নিয়ম মেনে চলে, এগুলো কি সব মুখস্থ করতে হবে? কতগুলো নিয়ম মেনে চলে বলতে কি কি নিয়ম মেনে চলে একটু যদি প্লিজ বলতে, আসলে কি বলতেছে আমি আটটা বুঝতে পারিনি। আটটা নিয়ম লেখা আছে। ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা হ্যাঁ যায়। হ্যাঁ, এগুলা তো তোমার মেডিকেল অবজেক্টিভ প্লাস ঢাকা ইউনিভার্সিটি অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এখন এটাই হচ্ছে তোমার, হ্যাঁ এখন আমি রেফারেন্স বই হিসাবে যার বই রেফার করবো, যেমন বললাম রেফারেন্স বই হিসাবে আমি স্যার বই পড়বা, বাট ইন্টারমিডিয়েটে তোমার ফিজিক্সেরই, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারই তোমার 20-22টার মতো তোমার এসরিভি করতে উন্নত বই আছে, যেমন অক্ষরপত্র প্রকাশনী বই আছে, তারপর তোমার সাধারণ তপন স্যারের বই আছে, আমির হোসেনের বই আছে, সো তারপর তোমার গিয়াসউদ্দিন স্যার বই আছে, so অনেকগুলা বই আছে। এখন আমি আহ, তোমার করতে হবে কি, তুমি ফার্স্টে একটা বই তোমার মেন হিসাবে নেবা, ওই বইটা ভালোভাবে পড়বা, পড়ার চেষ্টা করবা। আর বাকি যে বইগুলো আছে তোমাদের কিন্তু সব গো থ্রু, ইউ শুড গো থ্রু অল দা বুকস, মানে অল দা বুকস না, মানে মোস্ট অফ দা বুকস তোমার পড়তে হবে, অ্যাটলিস্ট 4-5টা বই ফিজিক্সের জন্য, 4-5টা বই ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান নামে বই আছে লেকচার প্রকাশনী, সেই বইটা কিনতে পারো। ওই বইটাতে তোমার 4-5টা বইয়ের ম্যাথ একসাথে করে দেওয়া আছে। আরেকটা বই আছে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক প্রকাশনী বই আছে। তুমি যদি বলো যে ফিজিক্সের ধ্রুবক বইটা দেন ফার্স্ট পেপার, ম্যাথ ফিজিক্সের ধ্রুবক বইটা দেন, তাহলে তুমি লাইব্রেরিতে এগুলো পাওয়া যাবা। হ্যাঁ, তো আমি আসলে কোনো বইয়ের ব্র্যান্ডিং করছি না, কোন বই ভালো কোন বই খারাপ সেটাও বলছি না। তুমি কাজ করতে পারো, তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কিনতে পারো, সেখানে দেখবা 4-5টা 6-7টা বইয়ের ম্যাথ একসাথে পাওয়া যাবা। তারপর তাহলে এটা হলো কি যে তোমাদের সবগুলা বই ঘাইটা ম্যাথ গুলা করা লাগলো না। আর বই কিনবা, বই অবশ্যই 2-3টা বই অবশ্যই কিনবা, অনেকগুলো বই কিনতে হবে, বাট আমির হোসেনের বইটা মেন হিসাবে নেবা, ওইটা পড়বা। আর যার কাছে যেটা ভালো লাগে, যেমন অনেকের কাছে আমির হোসেন ভালো লাগে, আবার অনেকের কাছে আমির হোসেন ভালো লাগে না, আমির হোসেন পড়ে না, অন্য অন্য কিছু পড়ে। আমিও অন্য কিছু পড়তাম, অন্য একটা বই পড়তাম। তো তোমরা ফার্স্ট আমির হোসেনের বই পড়ো, তারপর তোমরা ডিসিশন নিবা কোন বই পড়বা না পড়বে, এটা সম্পূর্ণ তোমার ডিসিশন। বা সবাই ফার্স্টে সবাই এখানে আমির হোসেন পড়ে, আর রক কেমিস্ট্রিতে সবাই প্রথমে গুহ স্যারের বই কিনে,
আর বাকিগুলা বললাম না। তো সবাই ফার্স্ট এটা কিনে, তারপর সবাই যখন বুঝতে শুরু করে আসলে এই বইটা লেখছে, এই বইটা লেখছে, তাহলে এটাই পড়ি, এটাই পড়ি। একজন বলছে যে অলরাউন্ডার একটা ফিজিক্স বইয়ের নাম বলেন। অলরাউন্ডার বলতে তুমি জাস্ট আমির স্যারের বইটা পড়ো, আর গাণিতিক রসায়নের যে সরি গাণিতিক ফিজিক্সের বই আমরা বুক লিস্ট দিয়েছি, ওই একটা দুইটা কিনলে আপাতত তোমার হয়ে যাবে। হ্যাঁ, আপাতত তোমাদের যেহেতু এখনো ক্লাস শুরু হয় নাই, তো আপাতত তোমরা হচ্ছে এইগুলা দিয়ে শুরু করো। সো এখন তো আমার মনে হয় যে ফার্স্ট লেকচার পাওয়ার পর 90% স্টুডেন্ট মনে হয় বই খুলেই দেখো না। 90 থেকে 95% স্টুডেন্ট মনে হয় বই খুলে দেখো না যে বইয়ে এগুলা কি আছে বা। আর আমার মনে হয় যে আজকে যে পড়াইছি, এরা মনে হয় যে 90% স্টুডেন্ট আমার মনে হয় বুঝতেই পারে না যে কি পড়াইতেছি। আমি শিওর অনেকেই বুঝতে পারে না কি পড়াইতেছি। বাট বাট হচ্ছে আবার অনেকে প্রশ্ন করে নাই, বুঝতেছে না তার প্রশ্ন করে নাই। তো এটা পড়ানোর সময় হতে পারে তোমার মনে হতে পারে যে কি পড়াইতেছে ভাইয়া, কিছুই তো বুঝতেছি না, এরকম হতে পারে। কারণ একটু পড়তে হবে, তুমি বাসায় পড়লে দেখবা জিনিসগুলো সহজ। আমি যা পড়াইছি তার সাথে তুমি মিলাই দেখবা সবকিছু মিলে যাইতেছে। আর প্রত্যেক দিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করবা, তাহলে দেখবা পড়া জমবে না। কারণ 9-10 এর সাথে এটাই ডিফারেন্স। 9-10 একটা বোর্ডের বই থাকে, ওই বোর্ডের বই টিচার কি করে, রিডিং বাই রিডিং বোর্ডের বইটা পড়ায় দেয়, আমরা বাসায় এসে পড়ি, শেষ আমরা খুশি। প্রশ্ন তো ওই বই থেকেই হয়। আর ইন্টারমিডিয়েট হচ্ছে দেখবা কোনো স্যার ক্লাসে যায় কোনো বই নিয়ে বসবে না যে আচ্ছা এই বইয়ের 2 নাম্বার পেজ বের করো, বা স্যার বলবে না যে 2 নাম্বার পেজ থেকে 6 নাম্বার পেজ পর্যন্ত পড়া, এটা কোনো করবে না। স্যার ক্লাসে যাবে যে এরকম টপিক পড়াবে, যে এখন আমরা পড়বো ভেক্টরের লম্ব বিভাজন, এই টপিকটা পড়াবে। কারণ এই টপিক তুমি কোন বই থেকে করবা, আমি হোসেনের বই থেকে করবা না গিয়াসউদ্দিনের বই থেকে করবা, স্যার তুমি কোনোদিন জিজ্ঞাসা করবে না যে, স্যার তোমাকে বলবে না তুমি আমি হোসেনের বই থেকে এই টপিক পড়ো, গিয়াসউদ্দিন থেকে এই টপিক পড়ে, তোমার বলবে না। এটা তোমার নিজে পড়ে নিতে হবে। তো ওটা পরে আপাতত এই দুটা বই কিনো, পড়তে থাকো, দেখো কি হয়। আচ্ছা, তো একটু ভেক্টর একজন পড়াশোনা করো জিজ্ঞেস পরে। করছিল যে ভেক্টর শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? ভেক্টর শেষ করতে এখন ধরো আমি ইচ্ছা করলে ধরো 2 ক্লাসও ভেক্টর শেষ করে দিতে পারতাম, পারা যায়। ইভেন 1 ক্লাসেও পারা যায়। 1 ক্লাস ধরো যদি একটু বেশি সময় দিতাম, 2.5 ঘন্টা 3 ঘন্টা দিতাম, তাহলে একদিনে ভেক্টর শেষ করে দিত। আবার ধরো আজকে 2 ক্লাস, তাও কিন্তু ভেক্টর শেষ হয়নি। আমি সাধারণত কলেজে আরো দেখা যায় যে প্রায় 1 মাসের মতো সময় নেয় হ্যাঁ, চ্যাপ্টার শেষ করতে। তোমরা যখন কলেজ যাবা তখন দেখো এখন তোমরা একদম ফার্স্ট টাইম, আমি কলেজ যদি ফার্স্ট টাইম প্রাইভেট। এত লোড দিয়ে দিই, আর 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 হয়তো তোমার কাছে এরকম হতে পারে যে আচ্ছা ভাইয়া যা পড়াইতেছে সবই তো সহজ সহজ লাগতেছে, তাহলে তো স্লো পড়াইতেছে না, আমি সব বুঝতেছি। এখন দেখো সবার ক্যাপাসিটি একরকম না, তুমি সবই বুঝতেছো কিন্তু আরেকজনের কাছে হয়তো এগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে। সো ফার্স্টে আস্তে আস্তে যাও, তারপর আর কি যাওয়ার সময় একটা স্পিড আসবে। সো তোমার তোমার আর এরকম হতে পারে যে তোমাকে হয়তো একজন বলছে, বা তুমি তোমার কোনো ফ্রেন্ড বা অন্য কোনো বড় ভাইয়ের কাছ থেকে শুনছো যে এক চ্যাপ্টার যদি 5 লেকচার লাগে, তাহলে এই 20টা চ্যাপ্টার ফিজিক্সের 20টা চ্যাপ্টার কবে শেষ করবে। এগুলা আসে ফার্স্ট টাইম, তার জন্য একটু স্পিডটা একটু কম দিতেছি। বাট তুমি বই খুলে দেখো, এগুলাতে অনেক পড়া আছে, অনেক কিছু আছে, তাই তুমি হয়তো নিতে পারবা। বাট একটু নেওয়া একটু টাফ হবে প্রথম তো, কিন্তু পরের দিকে আসলে অনেকগুলো টপিক পড়ালেও তুমি নিতে পারবা, কারণ এগুলো হচ্ছে অনেকটা হয়ে যায় আচ্ছা, আর কি, যাই হোক ওই আজকে ভিডিওটা ইজি তোমরা হয়ে যায়। পেয়ে যাবা, আর হ্যান্ড নোটও পেয়ে যাবা। আর হ্যান্ড নোট পাওয়ার পরে যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছো তারা একটু রেসপন্স করো আর কি, কমেন্টে অথবা লাইক, যেভাবে পারো হ্যান্ড নোটের মধ্যে একটু রেসপন্স করো। যারা ক্লাস করেছো তাদের নিয়ে আমরা আসলে আলাদা একটা গ্রুপ খুলবো। আর যারা আমাদের সাথে গ্রুপে যুক্ত হ্যাঁ, নাই তারা যুক্ত হয়ে যেও। আর রেজিস্ট্রেশন যারা করো নাই, ওই যে লিংকটা দিয়ে দিয়েছি একটু আগে, ওইটা জাস্ট একটু পূরণ করো, তাহলে তোমাদের মোবাইলে আমরা মেসেজ করে দিয়ে দিব আর কি। আচ্ছা, একজন বলছে ভাই টাইম লাগুক, নো প্রবলেম। আসলে তোমাদের একটা সত্যি কথা বলি, শুরুতে আমাদের ছিল 20 জন, কিন্তু আসলে দেখা যায় ধৈর্যের কারণে 20-22 জন ছিল, লাস্ট পর্যন্ত আমরা হয়তো 7-8 জন 8 জন আছি। তো তোমরা যদি যখন কলেজে উঠবা দেখবা যে একটা চ্যাপ্টার, বা কলেজে কোনো টিচারের কাছে প্রাইভেট পড়বা, যে আমরা যখন পড়েছি যে ভেক্টর 1 মাস লাগছে শেষ করতে, একটু একটু করে মানে হ্যাঁ, ভেক্টর শেষ করতে 1 মাস, কিন্তু সেটা আসলে 1 মাসের পড়া না। তোমাদের দেখো যে আমরা তো প্রায় 2 ক্লাসে তোমাদের ভেক্টরের প্রায় 80% প্রায় শেষ, কিন্তু অনেকে হয়তো মাথার উপর দিয়ে গেছে। কিন্তু প্রায় এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা আবার রিভিউ দেব তোমাদের যেন বোঝার জন্য। তোমরা বিষয়টা হলো যে শুরুতে একটু টাচ দিয়ে পড়ো, তুমি বই পড়ো, ভাইয়ার লেকচার করো, তারপরে আবার যখন এই চ্যাপ্টারটা আবার পড়ানো হবে তুমি আবার দেখো, তার মানে 4-5টা ক্লাসে তোমার মোটামুটি এই লেকচার গুলো পুরো একটা ভেক্টর হ্যাঁ, কমপ্লিট হয়ে ওই যাবে। যে তারপরে আমরা বলেছো কিছু কিছু ভাইয়া টাইম লাগুক, টপিক, হ্যাঁ ভাইয়া প্রবলেম নাই, যে কথাটা বলেছো। So, রিভিউ। আমি এই কথাটা আগেও বলছি যে হ্যাঁ, আমরা চাই
তোমরা যদি 8 জন থাকো, 8 জন নিয়েও আমাদের প্রবলেম নেই, 8 জন নিয়েই আমরা আগাবো, কোনো সমস্যা নেই। তোমাদের এই চ্যাপ্টারটা হ্যাঁ শেষ হওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবো, যে এই চ্যাপ্টার থেকে গত আগের বছরগুলোতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কি কোশ্চেন আছে ওগুলো ভাইয়া সলভ করে দিবে, ডিউকোতে কোশ্চেন আছে এগুলো সলভ করে দিবে, শর্টকাট দেখিয়ে দিবে। তোমরা আমাদের সাথে জাস্ট থাকো। একজন বলছে হ্যাঁ, ভাইয়া কষ্ট কত? এখনো তোমাদের হ্যাঁ, রেকর্ড ক্লাসটা গ্রুপে আপাতত দিয়ে দিচ্ছি, পেয়ে যাবা। কস্ট আসলে আমরা তো শুভ্র ভাইয়ের স্টুডেন্ট, যারা আসছো তারা জানোই, আর যাদের স্পেশাল জানা দরকার তোমরা ক্লাস করো, ক্লাস করে দেখো, তারপর কস্ট নিয়ে আমরা হ্যাঁ আলোচনা করব। ক্লাস করো, ক্লাস ভালো লাগুক, তারপর আমরা কষ্ট নিয়ে ওটা পরে আলোচনা করব। সো ক্লাস করো, এগুলো আমাদের ফ্রি ক্লাস। আজকে তোমরা যা করলা সেটা ফ্রি ক্লাস, এর আগে যা করেছো সবগুলো ফ্রি ক্লাস। আর আমরা কয়েকদিন ফ্রি ক্লাস করো, তারপর যদি তোমাদের ভালো লাগে না, ক্লাসগুলো ভালো আছে বা এর সাথে থাকা যায়, ভাইয়েরা ভালো পড়াতে পারবে আশা করা যায়, তো তাহলে আমরা, তোমরা যতজন থাকো, 7 জন থাকো, 8 জন থাকো, 10 জন থাকো, 20 জন থাকো, আর তোমরা যতজন থাকো আমরা তোমাদের সাথে কন্টিনিউ করব। So আমরা আসলে দেখতে চাই না আমাদের অনেক কি করতে পারি আমরা, মানে পরবর্তী আমরা কি করতে পারি। তো তোমরা যত কম থাকবে আমরা তত তোমাদের প্রতি স্পেশাল কেয়ার দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট যত কম আমরা তত সবার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট রাখতে পারবো। স্টুডেন্ট যদি খুব বেশি হয়, ধরো 60, 70, 80 জন হয়, তাহলে ধরো আমাদের পার্সোনালি কন্ট্যাক্ট রাখা সম্ভব হবে না, ধরো সবার সাথে ফোনে কথা বললাম, এই কথা বললাম। আর স্টুডেন্ট যদি কম হয় so আমাদের কোনো সমস্যা নাই, 15 জন হোক, 20 জন হোক, তাহলে ভালো, তাহলে আমরা সবার সাথে পার্সোনালি যোগাযোগটা রাখতে পারবো। তোমরা আমাদের সাথে পার্সোনাল হতে পারলা, ফেসবুকে অ্যাড হতে পারলা, কানেক্ট হতে পারলা, মেসেঞ্জারে চ্যাট করতে পারলা, যে কোনো সমস্যা দেখাইতে পারলা যে ভাইয়া এখন এটাতে এই এই প্রবলেম ফেস করতেছি, এখন কি করা যায়, সো এই প্রবলেম আছে কি করা যায়, কোন দিকে যাব ভাইয়া, ইঞ্জিনিয়ারিং করবো নাকি টিউ প্রিপারেশন নিবো, না মেডিকেল প্রিপারেশন নিলে ভালো হবে, বা আমরা তো ভাইয়া ম্যাথ বুঝতেছি না, ফিজিক্স বুঝতেছি না, তাহলে আমার কি করা উচিত। সেটা পরে অনেক কোশ্চেন আসবে, অনেক ডিসিশন নিতে হয় ইন্টারমিডিয়েটে। বাট তুমি তোমার ডিসিশন যেটা নিবা সেটা তোমার একটা লাইফ চেঞ্জিং ডিসিশন, মানে তোমার লাইফটা চেঞ্জ করে দেবে। দেখো তোমার ইন্টারমিডিয়েট 2টা বছর, তুমি পরবর্তী ফিউচারে কি করবা সেটা তোমাকে মানে বুঝে, সেটা তোমার ইন্ডিকেট করে দিতেছে। সো তুমি যদি 2টা বছর ইউটিলাইজ করতে পারো ভালোভাবে, তাহলে তুমি ভবিষ্যতে ভালো কোনো জায়গায় যাইতে পারবা। যেমন ধরো কি, ধরো কি বলতে পারে 3 বছর পর হয়তো তোমরা সায়েন্স কে লাইভে আমার মতো ক্লাস নিবা। ধরো হ্যাঁ, তোমাদের মতো কেউই একজন তো 3 বছর পর এখানে এসে ক্লাস নিবে, তাই না? ওই তো জায়গাটা 3 বছর পর তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন ধরো এখানে ক্লাস নিলা, বললা ভাইয়া সায়েন্স কে লাইভে ছিলাম, আমি আপনাদের সাথে ছিলাম, তো আপনাদের ক্লাস করছি, তো এখন আমি আপনাদের টিমের মেম্বার হতে চাই। তো তোমরা মোস্ট ওয়েলকাম, তোমরা আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের সাথে থাকতে পেরে আনন্দিত। জাস্ট তোমরা যে কজন থাকো জাস্ট আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ রাখবা। আরেকটু আর বলি, যে তোমরা যেহেতু এখন 8 জন লাস্ট পর্যন্ত আছো, তো 8 জনের রেসপন্স একটু তোমরা যদি দিতা ইনবক্সে আমাদেরকে, তাহলে আমরা আইডেন্টিফাই হ্যাঁ, করতে পারতাম, তোমাদের নিয়ে আমরা হ্যাঁ, ক্লোজ গ্রুপ খুলতাম প্রাইভেটলি। আর আমরা যে হ্যান্ড নোট দিয়ে দিব, হ্যান্ড নোটে জাস্ট একটু রেসপন্স করবা, হ্যান্ড নোটটি আজকে দেখার চেষ্টা করবা, আগের ক্লাসের গুলো দেখবা প্লাস আজকেরটা দেখবা। তুমি সবকিছু কিন্তু লেকচারে হ্যাঁ, আর বুঝবা না, তোমাকে পড়তে হবে, পড়ে একটু বুঝতে হবে, তাহলে মনে হবে যে ভাইয়া তো এই কথাটা ওয়ার্ডটা উচ্চারণ করছিল, হ্যাঁ লেখাতে ওইটা আছে, মানে দুইটা কম্বিনেশন করে তোমার দেখবে যে ভালো ফলাফল আসবে। আর আর তোমরা যারা আছো, তো তোমরা যারা আছো, যে 8 জন আছো বা 10 জন আছো, যে কজন আছো, তোমরা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, সবার একটা ফ্রেন্ড সার্কেল থাকে, সেখানে তো অবশ্যই 4-5 জন আছে, বা তোমাদের কারো কারো ক্লোজ ফ্রেন্ড আছে, সে সবাইকে আমাদের গ্রুপের কথাটা এখন বলবা। হ্যাঁ, সায়েন্স হ্যাঁ, কার নামে একটা এরকম একটাই আছে। সো ওখানে যদি ভালো ক্লাস নেই তাহলে তো অবশ্যই বলবো যে ভালো ক্লাস নেই, তাহলে বলবা হ্যাঁ ওই একটা গ্রুপ আছে সেখানে ভালোই ক্লাস নেই, সো ওই ক্লাসটা করে দেখতে পারিস, বা ওখানে যা, ওখানে চল চাই, দেখি না কেমন হয়। কারণ ইন্টারমিডিয়েটে প্রথমেই তো একটু চেক করে দেখি আর কি। সো তোমাদের এখন তো অনেক কিছু চেক করা লাগবে, অনেক কোচিং টোচিং আছে, অনেক কিছু চেক করবা। হ্যাঁ, সো তোমাদের বিষয়টা প্রথমে একটু দেখি, চেক করে আসি। প্রাইভেট গাইডলাইনটা সবচেয়ে জরুরি আসলে ইন্টারমিডিয়েটে, কারণ অনেকে আসলে ট্র্যাক হারায় ফেলে। তো আমাদের সাথে হ্যাঁ, যারা পার্সোনালি থাকবে, যেমন 8 জনকে কিন্তু খুব সুন্দর করে আমরা গাইড করতে পারবো। তোমরা জাস্ট যদি পরিশ্রম করো, তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যে ভাইয়া তোমরা এটা করো। আসলে টিচারদের কোনো ক্রেডিট নাই যে তুমি একটা ভালো কিছু করলা, টিচারদের ক্রেডিট। আমরা জাস্ট তোমাদের লাইন দেখাবো, তুমি নিজে পরিশ্রম করে নিজে যাবে, তোমার ক্রেডিট। হ্যাঁ, ওইটাই। সো তোমরা মানে আমাদের প্রমোট করার চেষ্টা করবা, যে না মানে যদি ভালো ক্লাস, যদি ভালো পড়ানো হয় তাহলে সেটা অবশ্যই বলবা ভাই ভালো, আজকের ক্লাসটা ভালো হয়েছে, ভালো লাগছে, আজকের ক্লাসটা সব বুঝতে পারছি। তার যদি ভালো না লাগে তাহলে বলবা যে ভাই আজকের ক্লাসটা আসলে কেমন জানি হইলো, কিছু বুঝতে পারলাম না, একটু নেক্সট ক্লাসে একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করেন ভাই, মানে বুঝতে পারতেছি না, এইভাবে অবশ্যই বলবা।
তো তোমাদের আসলে বলার উপরে ডিপেন্ড করছে যে আমরা কেমন পড়াবো। আমরা যে খারাপ ক্লাস নেওয়ার পরেও তোমরা কিছু না বলো বা এরকম রেসপন্স না করো, তাহলে তো আমরা কিছু বুঝতে পারবো না। আর তার তোমাদের জন্য তোমাদের 8 জনকে রেসপন্সটা খুবই অনেক অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ যে এত সময় আমাদের সাথে আছো। মানে অনেক আসলে ধৈর্য হ্যাঁ হারায় চলে গেছে। হ্যাঁ, এটা আসলে অনলাইন ক্লাস, তার জন্য একটু এরকম যে ফার্স্টে যে কজন ছিল লাস্টে যে কজন থাকে না। তো অফলাইন ক্লাস ছিল আসলে এটা পসিবল হতো না, যত বোরিং লাগুক। এই প্রায় 1.5 ঘন্টা বসে লাগা থাকতো। তো যত বোরিং লাগুক, যত খারাপ মনে আচ্ছা হোক। যাই হোক, আজকে তো তাহলে আমরা শেষ তোমাদের করি। সবাইকে ধন্যবাদ। আহ, আচ্ছা তোমরা ঠিক আছে, গ্রুপে একটু আশা রেসপন্স করবো করো, তোমরা সবাই আমাদের সাথে কেউ থাকবে। এখানে রেসপন্স করে যে তোমাদের আলাদা করে আমরা আইডেন্টিফাই করে আমরা ক্লোজ গ্রুপে যুক্ত করে দেবো, ভাইয়াদের সাথে পার্সোনালি তোমরা কথা বলবা। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।